এই নিয়ে বলা বাহুল্য ব্যাগটি আজও আছে তার কাছে। সে ব্যাগ খুলে বার করল কাঁচের ছিপি আঁটা দুটি ছোট ছোট শিশি। প্রকাণ্ড কৌতূহলী চোখে নিয়ে সতীশবাবু হেঁট হয়ে দেখতে লাগলেন। হেমন্ত অপেক্ষাকৃত বড় শিশিটার ছিপি খুলে লোহার দরজায় একটা কড়ার গোড়ায় খানিকটা লালচে রঙের চূর্ণ ঢেলে দিলে। তারপর অন্য শিশিটার ভেতর থেকে আর এক রকমের চূর্ণ নিয়ে একটা চামচের ভেতর রাখলে। ঠিক সেই সময় বনের ভেতর থেকে শোনা গেল পরপর 3টে বন্দুকের আওয়াজ। নমস্কার, গল্প.in 2.0 আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা গোয়েন্দা হেমন্ত ও রবিন সিরিজের প্রথম গল্প, মুখ আর মুখোশ। আপনারা এর আগে আমাদের চ্যানেলে শুনেছেন জয়ন্ত ও মানিকের একটি গল্প কাঁচের কফিন। আজকে শুনবেন আমাদের চ্যানেলে প্রথমবার হেমন্ত আর রবিনের অ্যাডভেঞ্চার। আজকের গল্প পাঠে আমি সৌম্যজিৎ। শুরু হচ্ছে আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা মুখ আর মুখোশ। চঞ্চল হয়ে উঠেছে কলকাতা শহর। কলকাতার চঞ্চলতা কিছু নতুন কথা নয়। বসন্ত, ডেঙ্গু, ফ্লু, প্লেগ, কলেরা ও টাইফয়েড প্রভৃতির জীবাণু প্রায়ই এখানে বেড়াতে এসে তাকে করে তোলে চঞ্চল। সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামাও সেই অঞ্চলে থাকতে পারে না। আজকাল উড়োজাহাজি বোমার ভয়েও সে চঞ্চল হয়ে ওঠে ক্ষণে ক্ষণে। কিন্তু আমি এরকম চঞ্চলতার কথা বলছি না। মাসখানেক আগে শ্যামলপুরের বিখ্যাত জমিদার কমলকান্ত রায়চৌধুরী কলকাতায় এসেছিলেন বড়দিনের উৎসব দেখবার জন্য। তাঁর একমাত্র পুত্রের নাম বিমলাকান্ত, বয়স 10 বছর। একদিন সকালে সে বাড়ি সংলগ্ন বাগানে খেলা করছিল। তারপর হঠাৎ সে অদৃশ্য হয়ে গেল। লোহার ব্যবসায় বাবু পতিত পাবন নন্দী ক্রোড়পতি হয়েছেন বলে বিখ্যাত। তার টাকা অসংখ্য বটে, কিন্তু সন্তান সংখ্যা মাত্র 2টি, একটি ছেলে এবং একটি মেয়ে। ছেলেটির বয়স মোটে 8 বছর। পাড়ারই স্কুলে সে পড়ে, কিন্তু একদিন স্কুলে গিয়ে আর ফিরে আসেনি। তার পরের দিনও না। তারপর 20 দিন কেটে গিয়েছে। আজ পর্যন্ত তার আর কোনো খবরই পাওয়া যায়নি। দুর্জয়গড়ের করদ মহারাজা স্যার সুরেন্দ্র প্রতাপ সিংহ বাহাদুর বড়দিনে বড়লাটের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য কলকাতায় এসেছিলেন। তার সিংহাসনের উত্তরাধিকারী হচ্ছেন যুবরাজ বিজয় প্রতাপ, বয়স 4 বছর মাত্র। গত পরশু রাতে ধাত্রী গঙ্গাবাই যুবরাজকে নিয়ে ঘুমোতে যায়, কিন্তু গেল কাল সকালে উঠে দেখে বিছানায় যুবরাজ নেই। সারা রাজবাড়ি খুঁজেও যুবরাজকে পাওয়া যায়নি। রাত্রির অন্ধকার যুবরাজকে যেন নিঃশেষে গ্রাস করে ফেলেছে। গঙ্গাবাই কোনো রকম সন্দেহের অতীত। তার বয়স 60 বছর। তার মধ্যে 50 বছর কাটিয়েছে সে দুর্জয়গড়ের প্রাসাদে। বর্তমান মহারাজা পর্যন্ত তার হাতেই মানুষ। সুতরাং অকারণেই কলকাতা চঞ্চল হয়ে ওঠেনি। 1 মাসের মধ্যে 3টি শ্রেষ্ঠ পরিবারের বংশধর অদৃশ্য। চারিদিকে বিষম সাড়া পড়ে গিয়েছে। ধনীরা শঙ্কিত, জনসাধারণ চমকিত, আর পুলিশেরা ব্যতিব্যস্ত। খবরের কাগজরা জো পেয়ে পুলিশের বিরুদ্ধে মহা আন্দোলন শুরু করে দিয়েছে। এমনকি গুজব শোনা যাচ্ছে যে দুর্জয়গড়ের যুবরাজের অন্তর্ধানের পর গভর্নমেন্টেরও টনক নড়েছে। সরকারের তরফ থেকে পুলিশের ওপর এসেছে নাকি জোর হুকুম। কিন্তু পুলিশ নতুন কোনো তথ্যই আবিষ্কার করতে পারেনি।
সম্ভ্রান্ত ও ধনী পরিবারের তিনটি বংশধর 1 মাসের ভেতরেই নিরুদ্দেশ হয়েছে। ব্যাস, এখানেই সমস্ত খোঁজাখুঁজি শেষ। তারা কেন অদৃশ্য হয়েছে, কেমন করে অদৃশ্য হয়েছে এবং অদৃশ্য হয়ে আছেই বা কোথায়, এ সমস্তই রহস্যের ঘোর মায়াজালে ঢাকা। কলকাতায় মাঝে মাঝে ছেলে ধরার উৎপাত হয় শুনি, কিন্তু ছেলে ধরারা ধনী গরিব বাছে বলে তো মনে হয় না। তারা ছেলে ধরত নির্বিচারে, এবং গরিবেরই ছেলে চুরি করবার সুযোগ পেত বেশি। এও শোনা কথা যে সন্ন্যাসীরা নিজেদের চেলার সংখ্যা বাড়াবার এবং বেদেরা নিজেদের দল বৃদ্ধি করবার জন্যই ওভাবে ছেলে চুরি করে। আবার অধিকাংশ ক্ষেত্রেই ছেলে ধরার গুজব যে বাজে হুজুগ বলে প্রমাণিত হয়েছে, এ সত্যও কারোর জানতে বাকি নেই। কিন্তু এবারের ঘটনাগুলো নতুন রকম। প্রথমত, চুরি যাচ্ছে কেবল ধনীদের সন্তান। দ্বিতীয়ত, 3টি ছেলেই আপন আপন পিতার সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। আর তৃতীয়ত, কেউ যে এদের ধরে নিয়ে গিয়েছে এমন কোনো প্রমাণও নেই। হেমন্ত নিজের চিরদিনের অভ্যেস মতো ইজি চেয়ারে অর্ধশয়ন অবস্থায় 2 চোখ মুদে রবিনের যুক্তি ও কথা শুনে যাচ্ছিল নীরবে। হঠাৎ ঘরের কোণে ফোন বেজে উঠল। হেমন্ত যেন ইচ্ছার বিরুদ্ধেই চেয়ার ত্যাগ করে ঘরের কোণে গিয়ে রিসিভার তুলে বলল, হ্যালো, কে? ও হ্যাঁ, আমি অধম হেমন্তই বলছি। হ্যাঁ হ্যাঁ, প্রণত হই অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাহেব। আপনার পদোন্নতির জন্য কংগ্র্যাচুলেশনস। তারপর ব্যাপার কি? হঠাৎ ফোনের সাহায্য নিয়েছেন কেন? নতুন কোনো মামলা হাতে নেবার ইচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, নতুন কোনো মামলা হাতে নেওয়ার ইচ্ছে আছে কি না আমার? দেখুন, মানুষের ইচ্ছে হচ্ছে অনন্ত, কিন্তু সাধ্য সীমাবদ্ধ। মামলাটা কি আগে তা শুনি। কি? দুর্জয়গড়ের হারা যুবরাজের মামলা? না মশাই, স্বাধীনভাবে অত বড় মামলা হাতে নিতে আমার ভয় হচ্ছে। আরে না না, আপনাদের আড়ালে থেকেই কাজ করি না, সে হচ্ছে আলাদা কথা। কারণ সেটা হচ্ছে দাবা, বোর্ডের ওপর চাল বলে দেওয়ার মতো সোজা। আপনারা থাকতে আমি কেন? হ্যাঁ, কি কি বললেন? খোদ মহারাজের ইচ্ছে? ও বলেন কি, আমি এত বড় বিখ্যাত লোক হয়ে উঠেছি নাকি? আমার কোনো আপত্তি শুনবেন না? কি, দুর্জয়গড়ের প্রাইভেট সেক্রেটারির সঙ্গে 10 মিনিটের মধ্যে এখানে এসে আমাকে আক্রমণ করবেন? বেশ, আক্রমণ করুন, ক্ষতি নেই। কিন্তু আত্মরক্ষা করবার জন্য যদি না বলার প্রয়োজন হয়, তাহলে আমার মুখ বন্ধ থাকবে না, এটা কিন্তু আমি আগের থেকেই বলে রাখলাম। রিসিভারটা যথাস্থানে রেখে হেমন্ত রবিনের কাছে এসে বলল, রবিন, শুনলে তো? হ্যাঁ, পুলিশের সতীশবাবু তাহলে তোমার ঘাড়েই মামলাটা চাপাতে চান? হেমন্ত জবাব দিলে না। নিজের চেয়ারে বসে কিছুক্ষণ চুপ করে কি যেন ভাবতে লাগলো। তারপর আবার বলল, এই মামলাটা ঘাড়ে নেওয়া কি আমার পক্ষে উচিত হবে? কেন হবে না? স্বাধীনভাবে কখনো কাজ বা এরকম মামলা নিয়ে কখনো নাড়াচাড়া করিনি আমি। তাতে কি হয়েছে? তুমি ভুল করছো রবিন। আমি ঠিক গোয়েন্দা নই, অপরাধ বিজ্ঞানের ছাত্র মাত্র। যদিও এই বিশেষ বিজ্ঞানটাকে আমি গ্রহণ করেছি 1 শ্রেণীর আর্ট হিসেবেই। হয়তো তুমি বলবে বিজ্ঞানের সঙ্গে আর্টের বা কলার সম্পর্ক নেই, কিন্তু ভুলে যেও না যেন প্রাচীন ভারতে চৌর্যবৃত্তিকেও 64 কলার অন্যতম কলা বলে গ্রহণ করা হতো। চুরি করা যদি আর্ট হয়, চোর ধরাও আর্ট হবে না কেন? সুতরাং এক হিসেবে আমি আর্টেরই সেবক।
গোয়েন্দা রূপে নাম কেনবার জন্য আমার মনে একটুও লোভ নেই, যদিও অপরাধ বিজ্ঞান হচ্ছে আমার একমাত্র হবি। পুলিশের সঙ্গে থাকি কেননা হাতে নাতে পরীক্ষা করবার সুযোগ পাই, এই মাত্র। পেশাদার গোয়েন্দার মতো দুর্জয়গড়ের মহারাজা বাহাদুরের হুকুম তামিল করতে যাব কেন? হেমন্ত আরও কি একটা বলতে যাচ্ছিল, কিন্তু বাড়ির সামনে রাস্তায় একখানা মোটর এসে দাঁড়ানোর শব্দ শুনে চুপ মেরে গেল। মিনিট খানেক পরেই ঘরের ভেতর প্রবেশ করলেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার সতীশবাবুর সঙ্গে একটি সাহেবী পোশাক পরা ভদ্রলোক। তার মুখখানি হাসি খুশি মাখা, সুন্দর বলিষ্ঠ চেহারা, বয়স 40-এর ভেতরেই। সতীশবাবু বললেন, মিস্টার গাঙ্গুলি, ইনি হচ্ছেন হেমন্তবাবু, আর উনি ওর বন্ধু রবীনবাবু। হেমন্তবাবু, ইনি হচ্ছেন মিস্টার গাঙ্গুলি, দুর্জয়গড়ের মহারাজা বাহাদুরের প্রাইভেট সেক্রেটারি। অভিবাদনের পালা শেষ। মিস্টার গাঙ্গুলি বিস্ময় প্রকাশ করে বললেন, বাহ বাহ, হেমন্তবাবু, আপনার বয়স এত অল্প, আপনি এই বয়সেই এমন নাম কিনেছেন। আমি যে নাম কিনেছি আমার পক্ষে এটাই আশ্চর্য সংবাদ। বিলক্ষণ! আপনি নাম না কিনলে মহারাজা বাহাদুর আপনাকে নিযুক্ত করবার জন্য এত বেশি আগ্রহ প্রকাশ করতেন না। মিস্টার গাঙ্গুলি সরলভাবে হেমন্তের সুখ্যাতি করবার জন্য এই কথাগুলি বললেন, কিন্তু ফল হলো উল্টো। হেমন্তের মুখ লাল হয়ে উঠল। রূঢ় স্বরে সে বলল, নিযুক্ত? নিযুক্ত মানে কি? যুবরাজের মামলাটা মহারাজা বাহাদুর আপনার হাতেই অর্পণ করতে চান। এজন্যে তিনি প্রচুর পারিশ্রমিকও দিতে রাজি আছেন। মামলার কিনারা হলে যথেষ্ট পুরস্কারও। ধন্যবাদ মিস্টার গাঙ্গুলি। মহারাজা বাহাদুরকে গিয়ে জানাবেন হেমন্ত চৌধুরী জীবনে পারিশ্রমিক বা পুরস্কারের লোভে কোনো কাজ করেনি। সতীশবাবু, এ মামলার সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে ইচ্ছে করি না। সতীশবাবু ভালো করেই হেমন্তকে চিনতেন। তিনি বেশ বুঝলেন তার ঘা লেগেছে। মিস্টার গাঙ্গুলি, হেমন্তবাবু আমাদের মতন পেশাদার নন। উনি এ লাইনে এসেছেন স্রেফ শখের খাতিরে, টাকার লোভে কিছু করেন না। মিস্টার গাঙ্গুলি অপরাধীর মতো সংকুচিত হয়ে বললেন, বাবা, মাফ করবেন হেমন্তবাবু, আমি না জেনে আপনার সেন্টিমেন্টে আঘাত দিয়েছে। মিস্টার গাঙ্গুলির বিনীত মুখ ও ভীত কথা শুনে এক মুহূর্তে হেমন্তের রাগ জল হয়ে গেল। সে হো হো করে হেসে উঠে বলল, মিস্টার গাঙ্গুলি, কোনো ভয় নেই। আমার সেন্টিমেন্ট আপনার আঘাত সামলে নিয়েছে। ওরে মধু, জলদি চা নিয়ে আয় রে। মিস্টার গাঙ্গুলিকে বুঝিয়ে দে তিনি কোনো অসভ্য গোয়ার গোয়েন্দার পাল্লায় এসে পড়েননি। অনতিবিলম্বেই মধু এসে টেবিলের ওপর চায়ের সরঞ্জাম ও খাবারের থালা সাজিয়ে দিয়ে গেল। চা পর্ব শেষ করে হেমন্ত বলল, মিস্টার গাঙ্গুলি, খবরের কাগজে যুবরাজের অন্তর্ধান হওয়ার যে বিবরণ বেরিয়েছে তার উপর আমরা নির্ভর করতে পারি কি? অনায়াসে। এমনকি কাগজওয়ালারা আমাদের নতুন কিছু বলবার ফাঁক রাখেনি। ফাঁক নিশ্চয়ই আছে, কারণ কাগজওয়ালাদের কথা মানলে বিশ্বাস করতে হয় যে যুবরাজের রক্তমাংসের দেহ সকলের অগোচরে হঠাৎ হাওয়া হয়ে শূন্যে মিলিয়ে গিয়েছে। না, অতটা বিশ্বাস করবার দরকার নেই, কারণ ঘটনাস্থলে আমি নিজে গিয়েছি। মহারাজা বাহাদুর গড়িয়াহাটা রোডের একখানা মস্ত বাগান বাড়ি ভাড়া নিয়েছেন। যুবরাজের ঘর বাড়ির শেষ প্রান্তে দোতলায়। বাড়ির চারদিকে 8 ফুট উঁচু পাঁচিল। একে এই ব্ল্যাক আউটের অন্ধকার, তাই কুয়াশা ভরা শীতের রাত, তার উপরে বাগানটাও পুরনো গাছপালায় ঝুপসি। বাইরে কোনো লোক অনায়াসেই পাঁচিল টপকে সকলের অগোচরে যুবরাজের ঘরের তলায় গিয়ে দাঁড়াতে পারে। কিন্তু দোতলায় যুবরাজের ঘরের ভেতর সে ঢুকবে কেমন করে বলুন তো? হ্যাঁ, অত্যন্ত সহজে। সহজে? আচ্ছা, আপনি কি ভুলে যাচ্ছেন যে গঙ্গাবাই বলেছে ঘরে ঢুকে সে দরজায় খিল লাগিয়ে দিয়েছিল, আর সকালে উঠে খিল খুলেছিল নিজের হাতেই?
গঙ্গাবাইয়ের সাবধানতা হয়েছিল একচক্ষু হরিণের মতো। যুবরাজের ঘরের সঙ্গে সংলগ্ন বাথরুমের দরজাটা ছিল খোলা। বাগান থেকে মেথর আসবার জন্য বাথরুমের পিছনে যে কাঠের সিঁড়িটা ছিল, বাইরের যে কোনো লোক সেই সিঁড়ি বেয়ে উঠে প্রথমে বাথরুমে, তারপর যুবরাজের ঘরে ঢুকতে পারে। যাক, যুবরাজের অন্তর্ধানের রহস্যটা যখন পরিষ্কার হয়ে গেল, তখন এতদিন পরে আমার আর ঘটনাস্থলে যাওয়ার দরকার নেই। এখন কথা হচ্ছে, এ চুরি করলো কে? অন্য সময় হলে আমি রাজবাড়ির লোককেই সন্দেহ করতুম, কিন্তু আপাতত সেটা করতে পারছি না। কেন? দেখো, এই মাসে এর আগে কলকাতায় এরকম আরও দুটো ঘটনা হয়ে গেছে। ও দুটো ঘটনা যখন ঘটে, দুর্জয়গড়ের মহারাজা বাহাদুর তখন কলকাতায় পদার্পণ করেননি। আপনার মতে কলকাতায় এমন এক দস্যুর দলের আবির্ভাব হয়েছে, ছেলে চুরি করা যাদের মূল উদ্দেশ্য, এবং এই তিনটে ঘটনা ওই একই দস্যুর দলের কাজ, তাই তো? আমিও আপনার মতে সায়লি, কিন্তু চোর চরিত্রে একটা রহস্য আমরা সকলেই জানি। প্রত্যেক শ্রেণীর চোর নিজের বিভাগ ছাড়া অন্য বিভাগে হাত দিতে চায় না। যারা সাইকেল চুরি করে, বারবার ধরা পড়েও তারা চিরদিনই সাইকেল চুরি থেকে যায়। আরেক দলের বাঁধা অভ্যাস, রাতে গৃহস্থের ঘরে ঢুকে যা কিছু পাওয়া যায় চুরি করে পালানো। এমনি নানা বিভাগের নানা বিশেষজ্ঞ চোর আছে, কদাচ তারা আপন আপন অভ্যাস ত্যাগ করে। কিন্তু এরকম ছেলে চোরের দল এদেশে নতুন নয় কি? শুনেছি আমেরিকায় এরকম ছেলে চোরের উৎপাত নাকি অত্যন্ত বেশি। হ্যাঁ, কাগজে আমিও পড়েছি বটে। সতীশবাবু, আপনি কল্পনা করতে পারবেন না যে আমেরিকার ধনকুবেররা এইসব ছেলে চোরের ভয়ে কতটা তটস্থ হয়ে থাকে। তাদের ছেলেদের সঙ্গে সঙ্গে ফেরে মাইনে করা প্রাইভেট ডিটেকটিভরা। তবুও প্রায় নিত্যই শোনা যায় এক এক ধনকুবেরের ছেলে চুরি যাচ্ছে, আর চোরেদের কাছ থেকে চিঠি আসছে, হয় এত টাকা দাও, নয়তো তোমার ছেলেকে মেরে ফেলব। কিন্তু আমাদের এই চোরের দলের উদ্দেশ্য কিছুই বোঝা যাচ্ছে না। তিনটে ধনীর বংশধর চুরি গেল, কিন্তু টাকা আদায় করবার জন্য চিঠি আসেনি। এখনো আসেনি বটে, কিন্তু শীঘ্রই আসবে বোধ হয়। এ কথা কেন বলছেন? আমার যা বিশ্বাস, শুনুন বলছি। এই ছেলে চুরিগুলো যে একজনের কাজ নয় সেটা বেশ বোঝা যাচ্ছে, কারণ লক্ষ্য করলেই আন্দাজ করা যায় প্রত্যেক ক্ষেত্রে গৃহস্থদের অভ্যাস প্রভৃতির দিকে ভালো করে নজর রেখেই কাজ করা হয়েছে। এই জন্য দীর্ঘকাল আর একাধিক লোকের প্রয়োজন। কিন্তু মূলে আছে যে একজনেরই মস্তিষ্ক, তাতেও আর সন্দেহ নেই। সে নিশ্চয়ই এদেশে নতুন কিংবা অপরাধের ক্ষেত্রে নেমেছে এই প্রথম, কারণ এই শ্রেণীর অপরাধ কলকাতায় এর আগে ছিল না। সেই লোকটি একদল লোক সংগ্রহ করে বেছে বেছে ছেলে চুরি আরম্ভ করেছে। তার বাছাইয়ের মধ্যেও তীক্ষ্ণ দৃষ্টির পরিচয় আছে। গরিবের ছেলে নয়, সাধারণ ধনীর ছেলেও নয়। যারা অদৃশ্য হয়েছে তারা প্রত্যেকেই পিতার একমাত্র পুত্র। এই নির্বাচন ব্যাপারেও একমাত্র মস্তিষ্কের সন্ধান পাওয়া যায়। হ্যাঁ, সতীশবাবুর একটা কথা মানতেই হবে, এ চোর দুর্জয়গড়ের রাজবাড়ি সম্পর্কীয় লোক না হতেও পারে, কারণ মহারাজা সদল বলে কলকাতায় আসবার অনেক আগেই ঠিক একই রকম ট্রেডমার্ক মারা আরও দুটো ছেলে চুরি হয়ে গেছে। সতীশবাবু বলেছেন চোরের উদ্দেশ্য বোঝা যাচ্ছে না, কিন্তু আমার মতে চেষ্টা করলেই সেটা বোঝা যায়। এই ছেলে চোরেদের দলপতি বড়ই চতুর ব্যক্তি। অপরাধ ক্ষেত্রে সে নতুন পথ অবলম্বন করেছে বলেই সন্দেহ হচ্ছে। হয়তো সে রীতিমতো শিক্ষিত ব্যক্তি। এখনও সে যে নিজের উদ্দেশ্য জাহির করেনি, তার একমাত্র কারণ হচ্ছে পুলিশকে সে গোলক ধাঁধায় ফেলে রাখতে চায়। চোপ যে নিষ্ক্রয়ের টাকা আদায়ের লোভেই চুরি করছে, এ সত্য গোড়াতেই প্রকাশ করতে সে রাজি নয়। কারণ সূক্ষ্মবুদ্ধি শিক্ষিত চোর জানে, প্রথমেই পুলিশ আর জনসাধারণ ছেলে চুরির উদ্দেশ্য ধরে ফেললে কেবল তার স্বার্থসিদ্ধির পথই সংকীর্ণ হয়ে আসবে না, তার ধরা পড়বার সম্ভাবনাও থাকবে যথেষ্ট। তাই সে পুলিশ আর জনসাধারণের অন্ধতা দূর করতে চায়নি। কিন্তু আপনারা নিশ্চয়ই জানবেন, আজ হোক বা কাল হোক, চোরের উদ্দেশ্য আর বেশি দিন গোপন হয়ে থাকবে না। সতীশবাবু, আজ এই পর্যন্তই।
আমাকে আরও কিছু ভাববার সময় দিন। কাল সকালে একবার বেড়াতে বেড়াতে এদিকে আসতে পারবেন? আপনার সঙ্গে আমার গোপন পরামর্শ আছে। পরের দিন সকালবেলা চা পানের পর হেমন্ত অন্যান্য দিনের মতো রবিনের সঙ্গে গল্প করলে না। ইজি চেয়ারে হাত পা ছড়িয়ে লম্বা হয়ে শুয়ে পড়ে দুই চোখ মুদে ফেললে। রবিন বুঝল নতুন মামলাটা নিয়ে সে এখন মনে মনে জল্পনা কল্পনায় নিযুক্ত। টেবিলের ওপর থেকে বিশ্ব দর্পণ পত্রিকাখানা রবিন তুলে নিল। সমস্ত কাগজখানার ওপর চোখ বুলিয়ে গেল, কিন্তু পড়বার মতন খবরের একান্ত অভাব। এমনকি পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ বেঁধেছে ইউরোপে, তার খবরগুলো কি একঘেয়ে। বাংলা কাগজের সম্পাদকীয় স্তম্ভের রচনা পাঠ করা সময়ের অপব্যবহার মাত্র। তার ভাষা, ভাব, যুক্তি সমস্তই জাহির করে দেয় যে সম্পাদক প্রাণপণে কলম চালিয়ে গেছেন কেবলমাত্র পেটের দায়ে বাধ্য হয়ে। রোজ তাকে লিখতে হবেই, কারণ সম্পাদকীয় স্তম্ভগুলো হচ্ছে সংবাদপত্রের শোভার্থে এবং পাদপূরণের জন্য। বাংলা সংবাদপত্রের সবচেয়ে সুখপাঠ্য বিষয় থাকে তার বিজ্ঞাপন পৃষ্ঠাগুলোয়। তার প্রধান কারণ বোধহয় বাংলার কাগজে লেখক বা সহকারী সম্পাদকের মসি কলঙ্কিত কলমগুলো এই বিভাগে অগাধ বিচরণ করবার অধিকার থেকে বঞ্চিত। ছত্রে ছত্রে কি বৈচিত্র্য, মানুষের মনোবৃত্তির কত রকমের পরিচয়। এইভাবেই হঠাৎ একটা বিজ্ঞাপনের দিকে চোখ আটকে গেল রবিনের। সেটি এই, তুমি মোহনবাবুকে দ্বীপ বাড়িতে লইয়া উপস্থিত হইও, তাহার সঙ্গে পরে উৎসবের কর্তব্য বাবুরা পত্রে সমস্ত জানাইবেন। ভাষাটা লাগলো কেমন কটমট, আড়ষ্ট। দেশে ডাকঘর আর সুলভ ডাকটিকিট থাকতে কেউ এমন বিজ্ঞাপন দিয়ে অর্থ আর সময় নষ্ট করতে চায় কেন? সাধারণ পত্র তো এই খবরের কাগজের আগেই যথাস্থানে গিয়ে পৌঁছতে পারত। বিজ্ঞাপন দাতাদের নির্বুদ্ধিতা দেখে রবিন নিজের মনেই বলল, আশ্চর্য। হেমন্ত চোখ খুলে বলল, কি আশ্চর্য রবিন? আবার নতুন ছেলে চুরি গেল নাকি? না না, কে একটা লোক কাগজে বিজ্ঞাপন দিয়ে নিজের নির্বুদ্ধিতা জাহির করেছে। দেখি বলে হেমন্ত হাত বাড়ালে। রবিন কাগজখানা তার দিকে এগিয়ে দিল। হেমন্ত বিজ্ঞাপনটার দিকে তাকিয়ে প্রায় 5-7 মিনিট স্থির হয়ে নীরব হয়ে বসে রইল। রবিন বলল, কি হে, তোমার ভাব দেখলে মনে হয় তুমি যেন কোনো মহাকাব্যের রস আস্বাদন করছো। হেমন্ত সোজা হয়ে উঠে বসে বলল, তাই করছি রবিন, তাই করছি। তবে কাব্য নয়, নাটক। নাটক? একটা অপূর্ব নাটকের অভিনেতাদের কথা ভাবছি। ওই বিজ্ঞাপন দেখে? এটা সাধারণ বিজ্ঞাপন নয়। তবে এটি হচ্ছে কোড, অর্থাৎ সংকুচিত শব্দে লেখা একখানা পত্র। কি বলছো তুমি? পৃথিবীতে কত রকম পদ্ধতিতে সাংকেতিক লিপি রচনা করা যেতে পারে সে সম্বন্ধে খানকয় বই আমার লাইব্রেরিতে আছে। এই সাংকেতিক লিপিতে খুব সহজ একটা পদ্ধতি অবলম্বন করা হয়েছে। আমাকে বুঝিয়ে দাও। এই সাংকেতিক লিপিতে প্রত্যেক শব্দের পরের শব্দকে ত্যাগ করলেই আসল অর্থ প্রকাশ পাবে। এর বিরাম চিহ্নগুলো অর্থাৎ কমা, দাড়ি প্রভৃতি ধর্তব্য নয়। ওগুলো ব্যবহার করা হয়েছে কেবল বাইরের চোখকে ঠকাবার জন্য। এখন পড়ে দেখো বুঝতে পারো কিনা। কাগজখানা নিয়ে রবিন পড়ল, রাজকুমার মোহনদ্বীপ বাড়িতে উপস্থিত, তাহার পরের কর্তব্য পত্রে জানাইবেন। রবিন বলল, এমন তো কথাগুলোর মানে বোঝা যাচ্ছে বটে, কিন্তু এই কথাগুলো বলবার জন্য সাংকেতিক শব্দের প্রয়োজন হলো কেন? হেমন্ত ভাবতে ভাবতে ধীরে ধীরে বলল, এখনই ঠিক স্পষ্ট করে বুঝতে পারছি না, তবে খানিকটা আন্দাজ করলে ক্ষতি নেই। রাজকুমার অর্থে না হয় ধরলুম রাজার কুমার, কিন্তু মোহনদ্বীপ বাড়ি বলতে কি বোঝাতে পারি?
ওটা কি কোনো স্থান বা গ্রামের নাম? তা তো ধাঁ করে রবিনের মাথায় একটা সন্দেহ খেলে গেল। তাড়াতাড়ি বাধা দিয়ে সে বলে উঠল, হেমন্ত, তুমি কি বলতে চাও দুর্জয়গড়ের যুবরাজের অন্তর্ধানের সঙ্গে এই সাংকেতিক পত্রের কোনো সম্পর্ক আছে? এখনো অতটা চিন্তিত হতে পারিনি, তবে যুবরাজ অদৃশ্য হয়েছেন আজ 3 দিন আগে। এর মধ্যেই সাংকেতিক লিপিতে রাজকুমার শব্দটি দেখে মনে খানিকটা খটকা লাগছে বই কি। চিঠিখানা পড়লে মনে হয় কেউ যেন কাউকে গোপন করে জানাতে চাইছে রাজপুত্রকে আমরা মোহনদ্বীপ বাড়িতে এনে হাজির করেছি। এরপর আমরা কি করব আপনি পত্রের দ্বারা জানাবেন। রবিন, আমার এই অনুমান অসঙ্গত কিনা তা জানবার কোনো উপায় নেই। নেই বোধ হয়। কিন্তু ডাকঘর থাকতে এভাবে চিঠি লেখা কেন? ওরা বোধ হয় ডাকঘরকে নিরাপদ মনে করে না। হয়তো ভাবে ডাকঘরের কর্তৃপক্ষের সঙ্গে পুলিশের যোগাযোগ থাকা অসম্ভব নয়। যাকে চিঠি লেখা হচ্ছে তার সঙ্গে পত্রপ্রেরক নিজে মুখোমুখি দেখা করেও তো সব বলতে পারে। তাও হয়তো নিরাপদ নয়। ধরো দলপতিকেই সব জানানো দরকার, কিন্তু দলপতি থাকতে চায় দল থেকে বিচ্ছিন্ন হয়ে সকলের চোখের আড়ালে। যে শ্রেণীর সন্দেহজনক লোক তার পরামর্শে যুবরাজকে চুরি করেছে, ওই শ্রেণীর সঙ্গে প্রকাশ্যে সম্পর্ক রেখে সে পুলিশের দৃষ্টি নিজের দিকে আকৃষ্ট করতে চায় না। রবিন, আমাদের অনুমান যদি ভুল না হয় তাহলে বলতে হবে যে বাংলাদেশের এই আধুনিক ছেলে ধরা বিলিতি ক্রিমিনালদের অনুসরণ করতে চায়। বিলিতি অপরাধীরাও এইভাবেই সাংকেতিক লিপি লিখে খবরের কাগজের সাহায্যেই পরস্পরের সঙ্গে কথা চালাচালি করেন। কিন্তু 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 মোহনদ্বীপ বাড়িটা কোথায়? না না না, ও নাম আমি এর আগে কখনো শুনিনি। দ্বীপ 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 এই শব্দটার সঙ্গে যেন জলের সম্পর্ক আছে মনে হচ্ছে। দ্বীপ বাড়ি মানে কি? দ্বীপের মধ্যে কোনো বাড়ি? তাহলে কথাটা কি এই দাঁড়াবে, অগ্রদ্বীপ বা কাকদ্বীপের মতো মোহন নামে দ্বীপের মধ্যকার কোনো বাড়িতে আছেন এই রাজকুমার? কি বলো? হয়তো তাই। দেখ, তোমার সঙ্গে পরামর্শ করাও বিড়ম্বনা। তুমি নিজে কিছু মাথা ঘামাবে না, খালি করবে আমার প্রতিধ্বনি। তার বেশি সামর্থ্য আমার তো নেই ভাই। হেমন্ত চিন্তিত মুখে কিছুক্ষণ মৌন হয়ে রইল। তারপর হঠাৎ সমুজ্জ্বল মুখে বলে উঠল, ঠিক ঠিক, পত্রপ্রেরক কারোর কাছে জানতে চেয়েছে, অতঃপর তার কি কর্তব্য? হ্যাঁ, তাহলে এই খবরের কাগজের স্তম্ভেই এর উত্তরটা প্রকাশিত হতে পারে। রবিন, রবিন, তুমি জানো আমাদের বিশেষ বন্ধু চিন্তাহরণ চক্রবর্তী হচ্ছে বিশ্বদর্পণের সম্পাদক। তা আবার জানি না। প্রত্যেক বছরই বিশ্বদর্পণের বিশেষ বিশেষ সংখ্যার জন্য আমাকে কবিতা আর গল্প লিখতে হয়। তবে চিন্তাহরণই এবারে তার নামের সার্থকতা প্রমাণ করবে। মানে? আমাদের চিন্তা হরণ করবে, অর্থাৎ এই সাংকেতিক লিপির উত্তর বিশ্বদর্পণে এলেই সেখানা আমাদের হস্তগত হবে। কিন্তু তাহলে কি চিন্তাহরণের সম্পাদকীয় কর্তব্য পালনের ত্রুটি হবে না? আরে রেখে দাও তোমার ওসব ঘেঁদো কথা। এমন বিপজ্জনক অপরাধীকে গ্রেপ্তারে সাহায্য করলে তার পুণ্য হবে, হে পুণ্য হবে। এই আমি চললুম, আমি চিন্তাহরণের কাছেই যাচ্ছি। হেমন্ত যখন বিশ্বদর্পণ কার্যালয় থেকে ফিরে এলো তখন বিপুল পুলকে নৃত্য করছে তার 2 হাসি মাখা চোখ। রবিন বলল, কে ভারী খুশি যে। হেমন্ত ধপাস করে তার ইজি চেয়ারের ওপর বসে পড়ে বলল, চেয়েছিলাম মেঘ, পেয়ে গেলাম জল। অর্থাৎ? শোনো, ভেবেছিলাম চিন্তাহরণকে আজ খালি ব্যাপারটা বুঝিয়ে দিয়ে বলে আসবো যে এ ধরনের কোনো সাংকেতিক পত্র এলেই সে যেন তার কথাগুলো লিখে নিয়ে মূল চিঠিখানা আমাকে দেয়। কারণ
এত তাড়াতাড়ি উত্তর আসবার কল্পনা আমি করিনি। কিন্তু আমি যাওয়ার মিনিট 5 আগেই একজন দারোয়ান এসে সাংকেতিক লিপির উত্তর আর বিজ্ঞাপনের টাকা দিয়ে গেছে। যদি আরেকটু আগে যেতে পারতাম। আগে যেতে পারলে কি হতো? আমিও যেতে পারতাম দারোয়ানের পিছন পিছন। তার ঠিকানা পেলে তো আর ভাবনাই ছিল না। তবে যেটুকু পেয়েছি তাই যথেষ্ট। উত্তরটা দেখবার জন্য রবিন বিপুল সাগ্রহে হাত বাড়িয়ে দিল। হেমন্ত তার হাতে দিলে একখানা খুব পুরু, খুব বড় আর খুব দামি একটা খাম। তার ভেতরে ছিল এই চিঠিটা। রাজকুমার, নবদ্বীপেই জবাববন্দি দেওয়া হোক। জানিও তোমার এই কলকাতায় ছাপাখানার কাজ বন্ধ নাই। পড়লে? কিন্তু এই নবদ্বীপেই সব গুলিয়ে যাচ্ছে যে। কিচ্ছু গুলোবে না। নবদ্বীপ আর জবাববন্দির মাঝে হাইফেন আছে, দেখছো না? তার মানে নব আর জবান আলাদা আলাদা শব্দ বলে ধরা হয়েছে। এইবার একটা অন্তর্বাজে শব্দ ফেলে দিয়ে পড়ো দেখি। এইবার ব্যাপারটা পড়লে এরকম দাঁড়ায়, রাজকুমার দ্বীপেই বন্দী হোক, তোমার কলকাতায় কাজ নেই। রবিন, 2টো বিজ্ঞাপনেরই পাঠ উদ্ধার করলে তো? এখন তোমার মত কি? বন্ধু, তোমাকে বন্ধু বলে ডাকতে পারাও সৌভাগ্য। কি তোমার সূক্ষ্ম দৃষ্টি! এই বিজ্ঞাপনের প্রথমটা হাজার হাজার লোকের চোখে পড়েছে, আর তাদের মধ্যে কত পুলিশের লোকও আছে যারা চোর ধরবার জন্যে মনে মনে খুঁজে বেড়াচ্ছে আর 7 পৃথিবী। কিন্তু পাঠোদ্ধার করতে পেরেছ একমাত্র তুমি। আমাকে একেবারে সপ্তম স্বর্গে তুলে দিও না রবিন। পৃথিবীর জ্যান্ত মানুষকে স্বর্গে পাঠানো শুভাকাঙ্ক্ষীরও কাজ নয়। আগেই বলেছি, এ কোডটা হচ্ছে অত্যন্ত সহজ। যে কোনো লোক লক্ষ্য করলেই আসল অর্থ আবিষ্কার করতে পারে। কিন্তু তা না পারবার একমাত্র কারণ হবে অধিকাংশ লোকই বিজ্ঞাপনটা হয়তো পড়বেই না। যারা পড়বে তারাও এর গূঢ় অর্থ বোঝবার চেষ্টা করবে না। এখন কাজের কথা থাক। তাহলে বোঝা যাচ্ছে আমার অনুমানই সত্যি। বিজ্ঞাপনের রাজকুমারী হচ্ছেন দুর্জয়গড়ের যুবরাজ। তাতে আর সন্দেহই নেই। আর যুবরাজকে কোনো দ্বীপে বন্দি করে রাখা হয়েছে। সম্ভবত তার নাম মোহনদ্বীপ। তারপর আরো কিছু জানতে চাও তো? ওই চিঠির কাগজ আর খামখানা পরীক্ষা করো। খাম আর কাগজখানা বারবার উল্টে পাল্টে দেখে রবিন বলল, বৃথা চেষ্টা করে হাস্য সম্পদ হতে ইচ্ছা করি না। যা বলবার তুমি বলো। উত্তম। প্রথমে দেখো খাম আর কাগজ কত পুরু আর দামি। গৃহস্থ তো দূরের কথা, বাংলাদেশের বড় বড় ধনী পর্যন্ত ওই রকম দামি খাম কাগজ ব্যবহার করে না। যে ওই চিঠি লিখেছে সে ধনী কিনা জানি না, কিন্তু সে যে অসাধারণ শৌখিন মানুষ তাতে আর সন্দেহ নেই। এটাও বোঝা যাচ্ছে সাধারণ অপরাধীর মতন সে নিম্ন স্তরের লোকও নয়। কেমন? আচ্ছা, মালদুম। চোখ আর আলোর মাঝখানে রেখে কাগজখানা পরীক্ষা করো। ভেতরে সাদা অক্ষর ফুটে উঠল। রবিন বলল, লেখা রয়েছে মেড ইন ক্যালিফোর্নিয়া। আমি যতদূর জানি ক্যালিফোর্নিয়ায় তৈরি ওই রকম খাম আর চিঠির কাগজ কলকাতায় পাওয়া যায় না। এই বিষয়ে ভালো করে খোঁজ নিয়ে সন্দেহ দূর করব। আপাতত ধরে নেওয়া যাক এই খাম আর কাগজ কলকাতার নয়। তাতে কি বোঝা যায়? তাতে এই বোঝায় যে ছেলে চোরেদের দলপতি আমেরিকা প্রত্যাগত। আর তুমি কোন প্রমাণে এই পত্র লেখককে দলপতি ধরে নিচ্ছ? এই লোকটা দলপতি না হলে প্রথম পত্রের লেখক। এর কাছে তার কি কর্তব্য জানতে চাইতো না। ঠিক। এখন কি দাঁড়ালো দেখা যাক। আমেরিকা থেকে কলকাতায় এমন একজন লোক ফিরে এসেছে যে ধনী আর খুব শৌখিন। আমেরিকায় কিডন্যাপিং বা ধনীর ছেলে চুরি করা হচ্ছে একটা অত্যন্ত চলতি অপরাধ। বছরে বছরে সেখানে এমনই কত ছেলেই যে চুরি যায় তার কোনো সংখ্যা নেই। সেই দুষ্টু বুদ্ধি মাথায় নিয়ে
আমেরিকা ফেরত এই লোকটি কলকাতায় এসে এক নতুন রকম অপরাধের সৃষ্টি করেছে। সে সাহেব বা ভারতের অন্য জাতের লোক নয়, কারণ বাংলায় চিঠি লিখতে পারে। নিশ্চয়ই সে ভদ্রলোক আর শিক্ষিত। সে নিজের একটা দল গঠন করেছে। খুব সম্ভব এই দলের অধিকাংশ লোকই পাকা আর দাগি অপরাধী বা নিম্ন শ্রেণীর সন্দেহজনক লোক, কারণ দলপতি প্রকাশ্যে তাদের সঙ্গে সম্পর্ক রাখতে ইচ্ছুক নয়, পুলিশের নজরে পড়বার ভয়। এই 3-4টে লাইনের বিজ্ঞাপন তোমাকে এত কথা জানিয়ে দিলে? কিন্তু এ সমস্তই মেঘের প্রাসাদ ভাই, মেঘের প্রাসাদ। বাস্তবের এক ঝড়ে এরা যে কোনো মুহূর্তে হুড়মুড় করে ভেঙে পড়তে পারে। এসব এখনও প্রমাণরূপে ব্যবহার করা অসম্ভব, কারণ পরিণামে হয়তো দেখা যাবে এর অনেক কিছুই আসল ব্যাপারের সঙ্গে মিলছে না। তবু আশা করি তুমি অনেকটা অগ্রসর হয়েছ। হয়তো এগিয়ে গিয়েছি, কিন্তু অন্ধকারের ভেতর। কে এই আমেরিকা ফেরত লোক, আর এই মোহনদ্বীপই বা কোথায়? ঠিক ঠিক ঠিক, এই দেখো তো গেজেটিয়ারখানা খুঁজে। তখনই বই এনে রবিন খুঁজে দেখল, কিন্তু ভারতের কোথাও মোহনদ্বীপের নাম পাওয়া গেল না। হেমন্ত বলল, হয়তো ওটা স্থানীয় নাম, কিংবা ছেলে চোরেদের দল কোনো বিশেষ স্থানকে নিজেদের মধ্যেই ওই নামে ডাকে। বৈঠকখানার বাইরে পায়ের শব্দ শোনা গেল। হেমন্ত বলল, সাবধান রবিন, তুমি বড় পেট আলগা। বোধহয় সতীশবাবু আসছেন। তার কাছে এখন কোনো কথা নয়, কারণ এখনও আমি নিজেই নিশ্চিত হইনি। হ্যাঁ, সতীশবাবুই বটে। ঘরে ঢুকেই জিজ্ঞাসা করলেন, কি হেমন্ত বাবু, ভেবে চিনতে হদিস পেলেন কিছু? হদিস? না 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 না, পেয়েছি বই কি। কি হদিশ পেয়েছি কল্পনার, যেটা কবিবর রবিনেরই একচেটে। বুঝলাম না। রবিনের মতো আমি কবিতা লিখছি না বটে, তবে কল্পনা ঠাকুরানীর আঁচল ধরে বাছা বাছা স্বপ্নের ছবি দেখছি। তাতে আমার সময় কাটছে, কিন্তু পুলিশের কোনো কাজে তারা লাগবে না। আসন গ্রহণ করে সতীশবাবু বললেন, আমরা বহু কষ্টে 2-1টি তথ্য আবিষ্কার করেছি, দেখুন তো আপনার কাজে লাগে কিনা। ধন্যবাদ, আমি উৎকণ্ঠ হয়ে রইলাম। যে রাত্রে দুর্জয়গড়ের যুবরাজ অন্তহিত হন, ঘাঁটির পাহাড়ওয়ালা দেখেছিল রাত 3টের সময় একখানা সাদা রঙের বড় আর ঢাকা মোটর গাড়ি গড়িয়াহাটা রোড দিয়ে দক্ষিণ দিকে ছুটে যাচ্ছে। এটা খুব বড় তথ্য নয়। না, তারপর রাত প্রায় 3:15 সময় ঠিক ওই রকমই একখানা বড় সাদা রঙের আর ঢাকা গাড়ি দেখেছিল টালিগঞ্জের কাছে আর এক পাহাড়ওয়ালা। তারপর রাত 3:30 কাছাকাছি ডায়মন্ড হারবার রোডে অবিকল ওই রকম একখানা গাড়ি যাচ্ছিল বলে জানা গিয়েছে। সাদা রঙের গাড়ি? হ্যাঁ হ্যাঁ। তারপর রাত 4টের পর বাঁশড়ার কাছেও এক চৌকিদার ওই রকম একখানা গাড়ি যেতে দেখেছে। তারপর তারপর ভোরবেলা দেখা যায় ক্যানিং এর দিক থেকে ওই রকম একখানা সাদা গাড়ি ফিরে আসছে। গাড়ির ভিতরে ছিল কেবল ড্রাইভার, সেখানে ট্যাক্সি। সেই ট্যাক্সির কোনো খোঁজ পেয়েছেন? না, তার নম্বর জানা যায়নি, তবে অনুসন্ধান চলছে। কিন্তু এই তথ্যটিকে আপনি সন্দেহজনক মনে করছেন কেন? দেখুন, রাত 3টের পর থেকে সকাল পর্যন্ত এই সময়টুকুর ভেতরে ঘটনাস্থলের কাছ থেকে ক্যানিং পর্যন্ত 4-4বার দেখা গেছে এইরকম সাদা রঙের বড় গাড়ি। ওসব জায়গায় অত রাতে একে তো গাড়ি প্রায় চলে না, তার উপরে সাদা ট্যাক্সিও খুব সাধারণ নয়, সুতরাং সন্দেহ হওয়া কি স্বাভাবিক নয়? নিশ্চয়ই নিশ্চয়ই সতীশবাবু, এই ট্যাক্সি ড্রাইভারকে দেখবার জন্যে আমারও 2 চোখ তৃষিত হয়েছে। ক্যানিং ক্যানিং গাড়িখানা সকালবেলায় ক্যানিং এর দিক থেকে ফিরছিল, তাই না? হ্যাঁ। তারপরেই আরম্ভ সুন্দরবনের জলপথ, তাই না সতীশবাবু? হ্যাঁ, সেই জলপথ সুন্দরবনের বুকের ভিতর দিয়ে একেবারে বঙ্গোপসাগরে গিয়ে পৌঁছেছে। আচ্ছা, আসুন তাহলে আবার কল্পনার মালা গাঁথা যাক, এবার দুজনে মিলে। তার মানে প্রথমে না হয় ধরেই নেওয়া যাক
অপরাধীরা দুর্জয়গড়ের যুবরাজকে নিয়ে ওই ট্যাক্সিতে চড়েই পালাচ্ছিল। ধরুন তারা ক্যানিংয়ে গিয়েই নেমেছে। আপনি কি মনে করেন তারা এখনো সেখানেই আছে? না, ক্যানিং কলকাতা নয়। তার সমস্তটা তন্ন করে খোঁজা হয়েছে, কিন্তু কোথাও অপরাধীদের পাত্তা পাওয়া যায় না। ধরুন স্থলপথ ছেড়ে অপরাধীরা অবলম্বন করেছে জলপথ, কিন্তু জলপথে তারা কোথায় যেতে পারে? তাই তো হেমন্তবাবু, আপনার ওই ইঙ্গিতটা যে অত্যন্ত মূল্যবান, এটা তো আমরা ভেবে দেখিনি। হ্যাঁ, তারা কোথায় যেতে পারে? সমুদ্রে? সমুদ্রে গিয়ে তাদের লাভ? নৌকায় চড়ে অকুলে ভাসবার জন্য তারা যুবরাজকে চুরি করে। তবে হয়তো কোনো দ্বীপে টিপে গিয়ে উঠেছে, কিংবা জলপথে খানিকটা এগিয়ে পাশের কোনো গায়েটায় নেমে পড়েছে। আমার দৃঢ় বিশ্বাস তারা উঠেছে কোনো দ্বীপের উপরেই। আপনার দৃঢ় বিশ্বাসের কারণ কি? আমি প্রমাণ পেয়েছি, অকাট্য প্রমাণ। বলেন কি মশাই? এতক্ষণ তো আমায় কিছুই বলেননি। বলিনি, তার কারণ এতক্ষণ আমার প্রমাণকে অকাট্য বলে মনে করতে পারিনি। হেমন্ত তখন একে একে বিশ্বদর্পণের সেই বিজ্ঞাপন কাহিনীর সমস্তটাই বর্ণনা করল। অপরাধীদের দলপতি সম্বন্ধে তার ধারণাও গোপন রাখল না। প্রশংসায় উচ্ছ্বাসিত হয়ে সতীশবাবু বলে উঠলেন, বাহ, বাহাদুর হেমন্তবাবু, বাহাদুর। দলে দলে পুলিশ দেশে দেশে ছোটাছুটি করে মরছে, আর আপনি ছোট্ট বৈঠকখানার 4 দেওয়ালের মাঝখানে ইজি চেয়ারে বসে এর মধ্যে এতখানি অগ্রসর হতে পেরেছেন। না মশাই, আমাকে এবার ইজি চেয়ার ছেড়ে উঠে বিশ্বদর্পণের আপিসে ছুটতে হয়েছিল। ওকে আবার ছোট বলে নাকি? ও তো হাওয়া খেতে যাওয়া। কিন্তু মোহনদ্বীপ কোথায়? সমুদ্রের কাছে সুন্দরবনের নদীর মোহনায় আমি ছোট বড় অনেক দ্বীপ দেখেছি। ছেলে চোরের দল হয়তো ওদেরই মধ্যে একটা কোনো অনামা দ্বীপে গিয়ে আশ্রয় নিয়েছে, আর নিজেদের মধ্যেও তাকে ডাকতে শুরু করেছে এই নতুন নামে। খুব সম্ভব তাই, কিন্তু ওখানকার সমস্ত দ্বীপের ভেতর থেকে এই বিশেষ দ্বীপটিকে খুঁজে বার করা তো বড় চারটিখানি কথা নয়। না, তার ওপরে ওভাবে খোঁজাখুঁজি করলে বিপদের সম্ভাবনা আছে। কি বিপদ? অপরাধীরা একবার যদি সন্দেহ করে যে পুলিশের সন্দেহ গিয়েছে ওই দিকেই, তাহলে যুবরাজকে হত্যা করে তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ লুপ্ত করে দ্বীপ থেকে সরে পড়তে পারে। তবেই তো। তার চেয়ে আর এক উপায়ে খোঁজ নেওয়া যাক। মনে হচ্ছে ছেলে চোরেরা প্রায়ই ক্যানিং থেকে নৌকো ভাড়া করে নিয়ে ওই দ্বীপে যায়। আমার বিশ্বাস ক্যানিংয়ের মাঝিদের কাছে গোপন সন্ধান নিলে মোহনদ্বীপের পাত্তা পাওয়া অসম্ভব নয়। সতীশবাবু উচ্ছ্বাসিত কণ্ঠে বললেন, হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। সঙ্গে সঙ্গে কলকাতায় চলুক ছেলে চোরেদের সর্দারের সন্ধান। কি বলেন? আমাকে আর জিজ্ঞাসা করছেন কেন? যা বলবার তা তো আপনিই বাতলে দিচ্ছেন। কিন্তু আপাতত আমাদের আবিষ্কার আমাদের মধ্যেই ধামাচাপা থাক। 3 দিন কেটে গেল। ছেলে চোরেদের সম্বন্ধে আর নতুন কিছুই জানা গেল না। হেমন্তের সমস্ত মস্তিষ্ক, সমস্ত জগৎ জুড়ে বিরাজ করছে আমেরিকা ফেরত এক অদেখা অজানা শৌখিন ব্যক্তি এবং মোহন নামক কোনো অচেনা দ্বীপ। কিন্তু অনেক মাথা খাটিয়েও কোনো রকম সুরাহা হল না। আমেরিকার ভদ্রলোক করতে লাগলেন পুরো দস্তুর অজ্ঞাতবাস, এবং মোহনদ্বীপ হয়ে রইল রূপকথারই মায়াদ্বীপের মতো মিথ্যে। এর মধ্যেও মিস্টার গাঙ্গুলির আবির্ভাব হচ্ছে এবেলা ওবেলা। দোটানায় পড়ে ভদ্রলোকের অবস্থা বড়ই কাহিল হয়ে উঠেছে। ওদিকে পুত্র শোকাতুর মহারাজা, আর এদিকে অচল অটল হেমন্ত। মহারাজা যতই ব্যস্ত হয়ে মিস্টার গাঙ্গুলিকে পাঠিয়ে দেন নতুন কোনো আশাপ্রদ তথ্য জানবার জন্য, হেমন্ত শোনায় ততই নিরাশার কথা। কিন্তু কখনো কখনো হয়ে যায় অক্টোরলনি মনিউমেন্টের মতো নিস্তব্ধ। বেশ পীড়াপিড়ি করে শান্ত মুখে ফুটিয়ে তোলে দ্য ভিঞ্চির আঁকা মোনালিসার হাসি। কাল বিকালে এসে মিস্টার গাঙ্গুলি একটা চমকপ্রদ সংবাদ দিয়ে গেছেন।
দুর্জয়গড়ের মহারাজা বাহাদুর 25,000 টাকা পুরস্কার ঘোষণা করেছেন। যুবরাজের সন্ধান যে দিতে পারবে ওই পুরস্কার হবে তাঁরই প্রাপ্য। মিস্টার গাঙ্গুলি, দুর্জয়গড়ের বার্ষিক আয় কত? 20 লক্ষ টাকা। মহারাজ তাহলে দুর্জয়গড়ের যুবরাজের মূল্য স্থির করেছেন 25,000 টাকা। 25,000 টাকা মশাই, এ কি বড় দুটিখানি কথা নাকি? গাঙ্গুলি বললেন, দুই চোখ ছানা বড়ার মতো বিস্ফারিত করে। দেখুন মিস্টার গাঙ্গুলি, পুরস্কারের ওই 25,000 টাকার ওপর আমার লোভ হচ্ছে না এ কথা বললে মিথ্যে বলা হবে। কিন্তু যদি কেউ অর্থলোভে যুবরাজকে চুরি করে থাকে তাহলে ওই 25,000 টাকাকে সে তুচ্ছ মনে করবে বোধহয়। আমি কিন্তু তা মনে করতে পারছি না মশাই। স্বাদ হচ্ছে আপনার মতো শখের ডিটেকটিভ সেজে আমিও যুবরাজের সন্ধানে কোমর বেঁধে লেগে যাই। আমার মতে 25,000 টাকাই জীবনকে রঙিন করে তোলবার জন্য যথেষ্ট। মোটেই নয়, মোটেই নয়। যারা যুবরাজকে চুরি করেছে তারা যদি নিষ্ক্রয় আদায় করতে চায় তাহলে চেয়ে বসবে হয়তো 5 লক্ষ টাকা। প্রায় কাঁদো কাঁদো গলায় গাঙ্গুলি বললেন, হ্যাঁ কি? 20-15 লাখ চাইলেও অবাক হব না। হায় ভগবান, বাপরে বাপ! ও কি মিস্টার গাঙ্গুলি, চোরেরা নিষ্ক্রয় চাইলেও অতগুলো টাকা তো আর আপনার সিন্দুক থেকে বেরোবে না। আপনিও তো কাতর হচ্ছেন কেন? আমি কাতর হচ্ছি মশাই মহারাজের মুখ মনে করে। কেন? যার 20 লাখ টাকা আয়। আরে মশাই, 1 কোটি টাকা আয় হলেও 25,000 পুরস্কার ঘোষণা করা আমাদের মহারাজের পক্ষে অশ্রুতপূর্ব উদারতা। ও, আর তিনি বুঝি একটু নয় মশাই, একটু নয়। ওর নাম কি যতদূর হতে হয়। গেল বছরে মহারাজা তার মাতৃশ্রাদ্ধ সেরেছিলেন মাত্র 3,000 টাকায়। ভাবতে পারছেন? মাত্র 3,000 টাকায় শ্রাদ্ধ। বাপ মায়ের কাজে বাঙালি গেরস্থরাও যা অনায়াসে ব্যয় করে থাকে তা কিনা ব্যয় করছেন আমাদের মহারাজ। কি বলছেন? এত বড় ডাক সাইটে মহারাজ? ওই মশাই, ওই নামের ডাকে গগন ফাটে, কিন্তু মোল্লা তৌল মসজিদ পর্যন্ত। হ্যাঁ, কিন্তু শুনেছি মহারাজ বাহাদুর প্রায় ফি বছরই ইউরোপ আমেরিকা বেড়াতে যান। তার জন্য তো কম টাকার শ্রাদ্ধ হয় না। হ্যাঁ, আমাদের মহারাজার একটি মাত্রই শখ আছে, আর তা হচ্ছে দেশ বেড়ানো। কিন্তু কিরকম হাত টেনে কত কম টাকায় তিনি যে তাঁর ওই শখ মেটান, শুনলে আপনারা বিশ্বাসই করবেন না। আরে দাদা, আচ্ছা, বিলাতি মুলুকে গিয়ে তিনি প্রবাদ বিখ্যাত মার্ভেলাস ইস্টার্ন কিং এর নামে রীতিমতো কলঙ্ক লেপন করে আসেন, জানেন? তাই নাকি? এমন ব্যাপার? তবে আর বলছি কি মশাই, যুবরাজের জন্য যদি কেউ 5 লক্ষ টাকা নিষ্ক্রয় চায় তাহলে ব্লাড প্রেশার বেড়ে আমাদের মহারাজ দাঁত কপাটি লেগে মুচকিতই হয়ে পড়বেন। আর 10 লাখ টাকা চাইলে বাবা, তিনি হয়তো বলেই বসবেন যুবরাজকে আর ফিরিয়ে আনবার দরকার নেই। সুতরাং দুর্জয়গড়ের যুবরাজের জন্য তিনি যে 25,000 টাকা পুরস্কার ঘোষণা করেছেন, এটাই তো রূপকথার মতো অসম্ভব কথা। তাহলে বলতে হবে যুবরাজের জন্য মহারাজের বিশেষ প্রাণের টান নেই। টান আছে মশাই, টান আছে। পুত্রের শোকে তিনি পাগলের মতো হয়ে গেছেন। তবে ছেলের শোকে বড় জোর তিনি পাগল হতে পারেন, কিন্তু টাকার শোকে তার মৃত্যু হওয়াও অসম্ভব নয়। আপনারা নিয়মিত মাইনে টাইনে পান তো? তা পাই না বললে পাপ হবে। মহারাজ যাকে যা দেব বলেন তা নিয়মিতভাবেই ঠিকঠাক দেন, কিন্তু অত বড় করদ মহারাজের প্রাইভেট সেক্রেটারি আমি। মাসে মাইনে কত পাই জানেন? মাত্র 150 টাকা। তারপর খানিকক্ষণ তারা কেউ কোনো কথা বলল না। গাঙ্গুলি বলল, আজ আবার আমি আর এক ফ্যাসাতে পড়েছি। রবিনবাবু হয়তো আমার একটু উপকার করতে পারেন। আদেশ করুন।
আদেশ নয় মশাই, অনুরোধ অনুরোধ। মহারাজা বাংলা কাগজগুলোয় ওই 25,000 টাকা পুরস্কারের জন্য একটি বিজ্ঞাপন দিতে চান। সেটা লেখাবার ভার পড়েছে আমারই ওপর। রবীনবাবু তো মস্ত লেখক, খুব অল্প কথায় কিভাবে লিখলে বিজ্ঞাপনটা বড় না হয়, অর্থাৎ বুঝতেই পারছেন খরচ যাতে কম হয়, সেটা উনি নিশ্চয়ই বলে দিতে পারবেন। আমি মশাই মাতৃভাষায় একেবারে বিদ্যা দিগজ, কলম ধরেছি কি গলদ ঘর্ম হয়ে উঠেছি। বেশ তো, আমি বলে যাই, আপনি লিখে যান। রবিন মুখে মুখে বিজ্ঞাপন রচনা করতে লাগলো। গাঙ্গুলি সেটা লিখে নিয়ে বলল, তারপরেও আর এক বিপদ আছে মশাই। মহারাজার হুকুম হয়েছে বাংলাদেশের সমস্ত প্রধান প্রধান দৈনিক আর সাপ্তাহিকে এই বিজ্ঞাপনটি প্রকাশ করতে হবে। কিন্তু কাগজওয়ালারা হচ্ছে অন্য জগতের বাসিন্দা, সব কাগজের নাম ধাম তো আমি জানি না, তাই না? তা শহরে প্রধান প্রধান দৈনিক আর সাপ্তাহিকের সংখ্যা 15-20 খানার কম নয়। এই রে, তবেই সেরেছে। কি ব্যাপার, ভয় পেলেন কেন? ভয় পাবো না বলেন কি? দুর্জয়গড় তো বাংলাদেশ নয়, সেখানে বাঙালি কর্মচারী বলতে সবেধন নীলমণি একমাত্র আমি। 15-20 খানা বিজ্ঞাপন যদি আমাকে নিজের হাতে কপি করতে হয়। নির্ভয় হন মিস্টার গাঙ্গুলি, বিজ্ঞাপনটা এখানেই রেখে যান, কপি করবার লোক আমার আছে। বাবা বাঁচলুম, আপনার মঙ্গল হোক মশাই, আপনার মঙ্গল হোক। এই টেবিলের ওপরে রইল কাগজখানা, বইকালে এর কপিগুলো আর কাগজের নাম ঠিকানা নেওয়ার জন্য আমি লোক পাঠিয়ে দেব। তাহলে এখন আসি, কেমন? নমস্কার। গাঙ্গুলি দরজা পর্যন্ত গিয়ে আবার দাঁড়িয়ে পড়ে বললেন, কিন্তু দেখবেন মশাই, আমার মুখে মহারাজার যে চরিত্র বিশ্লেষণ শুনলেন, সেটা যেন, বুঝতেই পারছেন। ভয় নেই, ভয় নেই, সে কথা আমরা মহারাজকে বলে দেব না। গাঙ্গুলি প্রস্থান করলেন। হেমন্ত বিজ্ঞাপনটা তুলে নিয়ে পড়তে লাগলো। মিনিট দুয়েক পর তারিফ করে বলল, চমৎকার চমৎকার। রবিন একটু গর্বিত স্বরে বলল, কি আমার বিজ্ঞাপনের ভাষাটা তাহলে তোমার ভালো লেগেছে? রবিনের আত্মপ্রসাদের ওপরে ঠান্ডা জল নিক্ষেপ করে হেমন্ত প্রবলভাবে মাথা নেড়ে বললে, মোটেই না, মোটেই না। তবে তুমি চমৎকার বললে যে। আমি মিস্টার গাঙ্গুলির হাতের লেখা দেখে মুগ্ধ হয়েছি। চমৎকার চমৎকার। হেমন্তের সঙ্গে রবিনও মহারাজ বাহাদুরের কাছে গিয়েছিল। যুবরাজের জন্য মহারাজা এমন অস্থির হয়ে উঠেছেন যে হেমন্তকে বাধ্য হয়ে তার কাছে যেতে হলো। মহারাজা প্রথমেই জানতে চাইলেন তদন্ত কত দূর অগ্রসর হয়েছে। হেমন্ত গুপ্ত কথা কিছুতেই ভাঙল না, কেবল বলল, আমি প্রাণপণ চেষ্টা করছি এবং হয়তো আমার চেষ্টা ব্যর্থ হবে না। এরকম উড়ো কথায় মহারাজা খুশি হলেন না। রাগ করে বাঙালি পুলিশ ও গোয়েন্দাদের ওপরে কতকগুলো মানহানিকর বিশেষণ প্রয়োগ করলেন। পুত্রবিচ্ছেদে ব্যাকুল মহারাজার এই বিরক্তি হেমন্ত নিজের গায়ে মাখলে না, হাসি মুখে বিদায় নিয়ে চলে এলো। হেমন্তের বাড়িতে এসে দেখা গেল তার বৈঠকখানার ভেতরে সতীশবাবু ঠিক পিঞ্জরাবদ্ধ সিংহের মতোই এপাশ থেকে ওপাশ পর্যন্ত ছোটাছুটি করছেন। হেমন্তকে দেখেই বলে উঠলেন, বেশ মশাই বেশ, এদিকেই ভয়ানক কাণ্ড, আর ওদিকে আপনি দিব্যি হাওয়াকে বেরিয়ে বেড়াচ্ছেন। হাওয়া খেতে নয় সতীশবাবু, গালাগাল খেতে গিয়েছিলাম। মানে দুর্জয়গড়ের মহারাজ বাহাদুরের মতে দুনিয়ার অকর্মণ্যতার শ্রেষ্ঠ আদর্শ হচ্ছে বাঙালি পুলিশ। আর আরে রেখে দিন আপনার দুর্জয়গড়ের তর্জন গর্জন, এদিকে ব্যাপার কি জানেন? প্রকাশ করুন। হ্যাঁ, আপনার ভবিষ্যৎবাণী সত্যি হলো। শ্যামলপুরের জমিদারের কাছে ছেলে চোরেদের চিঠি এসেছে। কমলাকান্ত রায়চৌধুরীর কাছে? তারই একমাত্র পুত্র তো সর্বপ্রথম চুরি যায়, তাই না? হ্যাঁ, এই দেখুন। সতীশবাবুর হাত থেকে পত্রখানা নিয়ে হেমন্ত তার কাগজ পরীক্ষা করে বললে,
সেই একই কাগজ, অর্থাৎ মেড ইন ক্যালিফোর্নিয়া। চিঠিখানা সে উচ্চ স্বরে পাঠ করল। শ্রীযুক্ত কমলাকান্ত রায়চৌধুরী, সমীপেশু মহাশয়, আমরা দুরাশয় নই। আপনার পুত্র আমাদেরই কাছে আছে, তাহার সমস্তই কুশল, কিন্তু তাহাকে আর অধিক দিন আমাদের কাছে রাখিতে ইচ্ছে করি না। পুত্রের মূল্যস্বরূপ মহাশয়কে 1 লক্ষ মাত্র টাকা দিতে হবে। চেক নয়, 10,000 টাকার 10খানি নোট দিলেই চলবে। আগামী 15 তারিখে রাত্রি 10টার সময় টালিগঞ্জের রেলওয়ে ব্রিজের ওপর আমাদের লোক আপনাদের টাকার জন্য অপেক্ষা করিবে। মনে রাখিবেন, আপনি যদি পুলিশে খবর দেন এবং আমাদের লোক ধরা পড়ে কিংবা কেহ তার পশ্চাৎ অনুসরণ করে, তাহা হইলে আপনার পুত্রকে হত্যা করিতে আমরা একটুও ইতস্তত করিব না। যদি যথা সময়ে টাকা পাই, তবে তারপর 7-8 দিনের মধ্যেই আপনার পুত্রকে আমরা বাড়িতে পৌঁছাইয়া দিয়া আসিব। এটুকু বিশ্বাস আমাদের ওপর করিতেই হইবে। আগামী 15 তারিখ টাকা না পাইলে বুঝিব মহাশয়ের পুত্রকে ফিরাইয়া লইবার ইচ্ছে নাই। তারপর আপনার পুত্রের ভালো মন্দের জন্য আমরা দায়ী হইব না। ইতি। চিঠির তলায় নাম নেই। এই শ্রেণীর ভদ্রলোকেরা বিনয়ের অবতার, নিজেদের নাম জাহির করবার জন্য মোটেই লালায়িত নন। এখন উপায় কি বলুন দেখি। 15ই তো আসছে কাল। কমলাকান্তবাবুর টাকা দেওয়ার শক্তি আছে? আছে। টাকা তিনিও দিতে চান, কিন্তু সেই সঙ্গে তিনি চান ছেলে চোরেদের ধরতেও। সেটা কি করে সম্ভব হয়? চিঠিখানা পড়লেন তো? চোরদের দুধ ধরা পড়লে বা কেউ তার পিছু নিলে কমলাকান্তবাবুর ছেলে আর বাঁচবে না। কিন্তু কমলাকান্তবাবুর ছেলেকেও বাঁচাতে চান, আবার অপরাধীদেরও ধরতে চান। ই কিন্তু অসম্ভব বলে বোধ হচ্ছে। কারণ এটাও তিনি বলেছেন যে ছেলে যতদিন চোরেদের হস্তগত থাকবে ততদিন আমরা কিছুই করতে পারবো না। তাহলে তাদের দুধকে ছেড়ে দিতে হয়। হ্যাঁ, তারপর যেদিন তারা ছেলে ফিরে দিতে আসবে সেই দিনের জন্য অপেক্ষা করতে হয়। না সতীশবাবু, সেটা আরও অনিশ্চিত। অপরাধীরা বড় চালাক। তারা কবে কখন কী উপায়ে ছেলে ফিরিয়ে দেবে সেসব কিছুই জানায়নি। হয়তো তারা বকশিস দিয়ে পথের কোনো লোককে ডেকে কমলাকান্তবাবুর ঠিকানায় তার ছেলেকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। তাকে গ্রেপ্তার করেও আমাদের কোনো লাভ হবে না। যদি আমাদের কিছু করতেই হয় তাহলে কাল, অর্থাৎ 15 তারিখেই করতে হবে। তাহলে অপরাধীদের দুধ ধরা পড়বে, কমলাকান্তবাবুর 1 লক্ষ টাকা বাঁচবে, কিন্তু তার ছেলেকে রক্ষা করবে কে? মাথা খাটালে পৃথিবীর যে কোনো বিপদ থেকে উদ্ধার লাভের উপায় আবিষ্কার করা যায়। একটু সবুর করুন সতীশবাবু। আগে চা আসুক, প্রাণ মন স্নিগ্ধ হোক, তারপর চায়ের পেয়ালায় তুমুল তুরঙ্গ তুলতে কতক্ষণ? ওরে মধু, চান। যথা সময়ে চা এলো। একটা পেয়ালা তুলে নিয়ে 1 সেক পান করে হেমন্ত বলল, বাঁচলুম। সকালবেলায় দুর্জয়গড়ের চা পান করে দেহের অবস্থা কি কাহিলি না হয়ে পড়েছিল। সে কি মশাই, রাজবাড়ির চায় নিন্দে? মশাই কি সন্দেহ করেন যে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ চা তৈরি হয় কেবল রাজা রাজরার বাড়িতেই? হ্যাঁ, মোটেই নয়। দামি আর খাঁটি চায়নার টিপটে ঐশ্বর্যের সদর্প বিজ্ঞাপন থাকতে পারে, কিন্তু সুস্বাদু চা যে থাকবেই এমন কোনো বাঁধা আইন নেই। চা যে সে হাতে তৈরি হয় না। ভালো চা তৈরি করার সঙ্গে হারমোনিয়াম বাজানোর তুলনা চলে। ও দুটোই যেমন সহজ তেমনই কঠিন। এই 2 ক্ষেত্রেই গুণী মেলে 100 জনে 1 জন। আমার মধু চাকর হচ্ছে 1 নম্বরের চাকর। আপাতত আপনার চায়ের ওপর এই বক্তৃতাটা বন্ধ করলে ভালো হয় না? চায়ে শেষ চুমুক মেরে ইজি চেয়ারে হেলে পড়ে হেমন্ত অর্ধমুদিত নেত্রে বলল, ব্যস্ত হবেন না সতীশবাবু। আমার মুখে বাক্যধারা ঝরছে বটে, কিন্তু আমার
মস্তিষ্কের ভেতরে উথলে উঠছে চিন্তার তরঙ্গমালা। প্রমাণ চাই? প্রমাণ? বেশ, দিচ্ছি। আসছে কাল রাত 10টার সময় টালিগঞ্জের রেলওয়ে ব্রিজের ওপরে ছেলে চোরদের দূত আসবে। আগে হ্যাঁ। কমলাকান্তবাবুর লোক তার হাতে লক্ষ টাকার নোট সমর্পণ করবে। তারপর? তারপর আমাদের অর্থাৎ পুলিশের চর যাবে তার পিছন পিছন। কি লেখা আছে আমি তা ভুলিনি মশাই, ভুলিনি। পুলিশের চর এমনভাবে দূতের পেছনে যাবে সে একটুও সন্দেহ করতে পারবে না। দুধ যদি অন্ধ আর নির্বোধ না হয় তাহলে সে ঠিক ধরতে পারবে কে তার পিছু নিয়েছে। না, ধরতে পারবে না। এখানে আপনারা বিলেতি পুলিশের পদ্ধতি অবলম্বন করুন। পদ্ধতিটা কি শুনি? রাত 10টার ঢের আগে ঘটনাস্থলের চারিদিকে তফাতে তফাতে দলে দলে গুপ্তচর ঘোরাফেরা করবে। মনে রাখবেন 5-10 জনের কাজ নয়। তারপর যথাসময়ে চোরেদের দূত আসবে, টাকা নেবে, সস্থানের দিকে প্রস্থান করবে। দূর থেকে তাকে অনুসরণ করবে আমাদের প্রথম চর। দূতের লক্ষ্য নিশ্চয়ই তার ওপর পড়বে, পড়ুক, তাতে ক্ষতি নেই। আমাদের প্রথম চর খানিক এগিয়েই দেখতে পাবে আর একজন নতুন লোককে, অর্থাৎ আমাদের দ্বিতীয় চরকে। প্রথম চর দ্বিতীয়কে ইঙ্গিতে দূতকে দেখিয়ে দিয়ে নিজে পিছিয়ে পড়বে বা অন্যদিকে চলে যাবে। চোরেদের দূত সেটা দেখে ভাববে সে মিছেই সন্দেহ করছিল। ওদিকে আমাদের দ্বিতীয় চর কতকটা পথ পার হয়েই আমাদের তৃতীয় চরকে পাবে। তখন সেও তৃতীয় চরের ওপর কার্যভার দিয়ে নিজে সরে পড়বে। এইভাবে তৃতীয়র পর চতুর্থ, তারপর দরকার হলে পঞ্চম বা ষষ্ঠ চর চোরেদের দূতের পেছন নিলে সে কিছুই সন্দেহ করতে পারবে না। কিন্তু তারপর? আমাদের আপাতত জানা দরকার কেবল চোরেদের কলকাতা রাস্তানাটা। এখন কাউকে গ্রেপ্তার করা বুদ্ধিমানের কাজ হবে না, কারণ চোরেদের কবলে আছে 3-3টি বালক। তারা যে কলকাতায় নেই এটা আমরা জানি। আগে তাদের ঠিকানা বার করি, তারপর অন্য কথা। কলকাতায় চোর ধরতে গিয়ে তাদের যদি মরণের মুখে এগিয়ে দিই তাহলে আমাদের অনুতাপ করতে হবে। রোগী মেরে রোগ সারানোর মানে হয় না। কাল গেছে 15 তারিখ, রাত 10টার সময় কাল টালিগঞ্জে নিশ্চয়ই একটা কিছু রোমাঞ্চকর নাট্যাভিনয় হয়ে গেছে। সতীশবাবু কাল রাতেই খবর দিতে আসবার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু হেমন্ত রাজি হয়নি। সে বললে, আপনি হয়তো আসবেন রাত 11টার সময়, কিন্তু আপনার খবরের চেয়ে আমার ঘুমকে আমি বেশি মূল্যবান মনে করি। রাতের পর সকাল আছে, এর মধ্যেই খবরটা বাসি হয়ে যাবে না নিশ্চয়ই। যথাসময়ে শয্যা ত্যাগ, আহার ও নিদ্রা। হেমন্ত সাধ্যমতো এই নিয়ম রক্ষা করবার চেষ্টা করত, অথচ জরুরি কাজের চাপ পড়লে সে 2-3 রাত্রি বিনা নিদ্রায় অনায়াসেই কাটিয়ে দিত। সে বলতো, নিয়ম মেনে শরীর ধর্ম পালন করি বলেই আমার দেহের মধ্যে সঞ্চিত হয়ে আছে রিজার্ভড শক্তি। যারা অনিয়মের মধ্যেই জীবন কাটায় তাদের দেহে কেবল রোগ এসেই বাসা বাঁধে না, রিজার্ভড শক্তি থেকেও তারা হয় বঞ্চিত। সকালে বসে হেমন্ত আর রবিন গল্প করছিল। ঠিক সেই সময় রাস্তায় মোটর দাঁড়ানোর শব্দ হলো। অনতিবিলম্বে ঘরের ভিতর এসে দাঁড়ালেন সতীশবাবু। চোখে মুখে তার হাসির উচ্ছ্বাস। কি মশাই, খবর কি? কেল্লা ফতে? কেল্লা ফতে? কিরকম? আপনি কি আসল আসামি কেউ ধরে ফেলেছেন নাকি? পাগল, নিজের দিক না সামলে ভীমরুলের চাকে হাত দিই কখনো? তবে তাদের আড্ডা আবিষ্কার করেছি। কি করে? আপনার ফন্দিটা কাজে লাগিয়ে। আপনার ফন্দিটা কাজ করেছে ঘড়ি কাটার মতো। চোরের দুধ কোনো সন্দেহ করতে পারেনি। ফন্দিটা আমার নয় সতীশবাবু, ওটা আমি শিখে এসেছি বিলেত থেকে। কিন্তু যাক সেসব কথা, এখন আপনার কথা বলুন। সতীশবাবু টুপি খুলে বসে পড়ে বললেন, ওদের দুধ যথাস্থানে এসেছিল। ও, তারপর সে টাকা নিয়েছে? হ্যাঁ, তারপর আমাদের চর, না চর বলে ঠিক হবে না, চরেরাই তার পিছু নেয়। তারপর কোন দিকে গেল? রসা রোড ধরে আসে উত্তর দিকে, তারপর প্রায় রাসবিহারী অ্যাভিনিউয়ের মোড়ের কাছে এসে
একখানা মস্ত বাড়ির ভেতরে ঢুকে অদৃশ্য হয়। বাড়িখানার উপরে পাহারা বসিয়েছেন তো? নিশ্চয়ই। বাড়িখানার নাম মনসা ম্যানশন। অন্ধকার, বাইরে থেকে মনে হয় না ভিতরে মানুষ আছে। যে লোকটা এসেছিল তাকে দেখতে কেমন? রাতে ভালো করে তার চেহারা দেখা যায়নি, তবে সে খুব লম্বা চওড়া, আর তার পোশাক হিন্দুস্তানির মতো। এইবার গোপনে সন্ধান নিতে হবে যে ওই বাড়িতে কে থাকে। তারপর টেলিফোনের ঘন্টা বেজে উঠল। নিজের কথা অসমাপ্ত রেখেই হেমন্ত উঠে গিয়ে রিসিভার নিয়ে মুহূর্ত পরে মুখ ফিরিয়ে বললে, সতীশবাবু, থানা থেকে আপনাকে ডাকছে। সতীশবাবু রিসিভার নিয়ে বললেন, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি। কি বললে? হ্যাঁ, কি? হ্যাঁ, বলো কি? তিনি অভিভূতের মতন আরও খানিকক্ষণ থানার কথা শুনলেন। তারপর বদ্ধ স্বরে আচ্ছা বলে রিসিভারটা রেখে দিয়ে যখন আবার আমাদের কাছে এসে দাঁড়ালেন, তখন তার চোখের আলো নিভে গেছে এবং ভাবভঙ্গি একেবারে অবসন্নের মতো। হেমন্ত একবার তীক্ষ্ণ দৃষ্টিতে সতীশবাবুর মুখের পানে তাকালে, কিন্তু কিছু বললে না। সতীশবাবু ধপাস করে চেয়ারের ওপর বসে পড়ে করুণ স্বরে বললেন, হেমন্তবাবু, খাঁচা খালি, পাখি নেই। পাখি উড়ল কখন? আরে মশাই, পাখি ধরতে গিয়েছিলুম আমরা খালি খাঁচায়। আজ সকালে আমাদের চর খবর নিয়ে জেনেছে যে মনসা ম্যানশন হচ্ছে ভাড়াটে বাড়ি, কিন্তু আজ 3 মাস খালি পড়ে আছে। অর্থাৎ চোরেদের দূত সদর দিয়ে বাড়ির ভেতর ঢুকে খিড়কির দরজা দিয়ে সরে পড়েছে। কেমন, এই তো? ঠিক তাই। সরদারজি, সাব্বাস। সর্দার আবার কি? এই ছেলে চোরদের সর্দার আর কি। বাহাদুর বটে সে। আমাদের এত শেয়ালের পরামর্শ, এত তোড়জোড়, এত ছুটোছুটি, সাফল্যের লাফালাফি, তার এক ছেলে বোলানো সহজ চালে সব ব্যর্থ হয়ে গেল। শত্রুর চেয়ে নিজেদের বেশি বুদ্ধিমান মনে করার শাস্তি হচ্ছে এই। আমি মানুষ নেত্রে বেশ নিরীক্ষণ করতে পারছি। আমাদের বোকামির দৌড় দেখে সর্দারজি মহা কৌতুক হাস্যে উচ্ছ্বাসিত হয়ে 2 হাতে পেট চেপে কার্পেটের ওপর গড়াগড়ি খাচ্ছেন। স্বীকার করছি, আমরা গর্ধবের নিকটাত্মীয়, আমরা হেরে ভূত। সতীশবাবু বিরক্ত হয়ে বললেন, থামুন মশাই, থামুন। এটা ঠাট্টা তামাশার বিষয় নয়। গোয়েন্দাগিরি হচ্ছে একটা বড় রকমের স্পোর্টস, বুঝলেন? পরাজয়কে আমি হাসি মুখেই গ্রহণ করতে পারি। যে কখনোই পরাজিত হয়নি সে বিজয় গৌরবেরও যথার্থ মর্যাদা বুঝতে পারে না। খেলা বেশ, কেমন খেলোয়াড়কে দেখা যাবে। আপনার সর্দারজি এখনো টের পাননি যে আমাদের হাতের তাস এখনো ফুরিয়ে যায়নি। দেখি টেক্কা মারে কে। আমাদের হাতে এখনো কি কি তাস আছে মশাই? নতুন কোনো তাস পেয়েছেন নাকি? নিশ্চয়, সে খবরটাও আজ দিতে এসেছি। জবর খবর। বলেন কি? ঝাড়ুন আপনার জবর খবরের ঝুলি। হেমন্তের উৎসাহ দেখে সতীশবাবুর ম্লান ভাবটা মুছে গেল ধীরে ধীরে। তিনি বললেন, এই খবরটা যে পেয়েছি তারও মূলে আছেন আপনি, কারণ এদিকেও আপনি আমার দৃষ্টি আকর্ষণ করেছিলেন। বুঝেছি না। নিশ্চয়ই বুঝেছি। কি করে বুঝলেন? অনুমানে। কি বুঝেছেন? ক্যানিংয়ের এক মাঝির খোঁজ পেয়েছেন, তাই তো? ঠিক জানি। কলকাতায় পাখির খাঁচা যখন খালি, জবর খবর আসতে পারে তখন কেবল ক্যানিং থেকেই। তাই খবরটা পেয়েছি কাল রাতেই। খবরটা শুনি। পুলিশ খোঁজাখুঁজি করে জলির নামে এক বুড়োর মাঝিকে বার করেছে। সে নাকি আজ 3 মাসের ভেতরে 4 বার এক দল লোককে নিয়ে সমুদ্রের মুখে জামিরা নদীর একটা দ্বীপে পৌঁছে দিয়ে এসেছে। আবার আসবার সময় ওই দ্বীপ থেকেও যাত্রী তুলে এনেছে। তারা যে সন্দেহজনক ব্যক্তি এটা মনে করছেন কেন? তারও কারণ আছে। প্রথমত জলিল বলে ও অঞ্চলে সে আগেও গিয়েছে, কিন্তু ওই দ্বীপে যে মানুষ থাকে এটা তার জানা ছিল না।
দ্বিতীয়ত, লোকগুলো যতবার গিয়েছে এসেছে ততবারই তাকে প্রচুর বকশিস দিয়ে বলেছে তাদের কথা সে যেন আর কারোর কাছে প্রকাশ না করে। এটা কি সন্দেহজনক নয়? এ প্রমাণ সন্দেহজনক হলেও খুব বেশি সন্তোষজনক নয়। শুনুন, আরও আছে। গত 2রা তারিখে দুর্জয়গড়ের যুবরাজ হারিয়ে গেছেন, এ কথা মনে আছে তো? 23রা তারিখের খুব ভোরে, অর্থাৎ সূর্যোদয়ের আগেই 4 জন লোক জামিরা নদীর ওই দ্বীপে যাওয়ার জন্যে জলিলের নৌকা ভাড়া করে। তাদের সঙ্গে ছিল একটি 4 বছরের সুন্দর শিশু। জলিল বলে শিশুটি ঘুমোচ্ছিল। নৌকোর ভিতরেই তাকে লেপ চাপা দিয়ে শুইয়ে রাখা হয়েছিল। নৌকোর যাত্রীরা জলিলকে বলেছিল শিশু অসুস্থ, কিন্তু আমার বিশ্বাস তাকে অজ্ঞান করে রাখা হয়েছিল। কি বলেন হেমন্তবাবু, ওই শিশুই যে দুর্জয়গড়ের যুবরাজ, এ কথা কি আপনার মনে লাগে? হেমন্তের মুখের ভাবান্তর হল না। সে মিনিট 3 স্থির হয়ে বসে রইল, নিবাত নিষ্কম্প দীপশিখার মতো। তারপর আচম্বিতে আসন ত্যাগ করে উঠে দাঁড়িয়ে সতীশবাবুর একখানা হাত সজোরে চেপে ধরে বলল, উঠুন উঠুন, এইবারে চাই অ্যাকশন। আরে মশাই, হাত ছাড়ুন, হাত ছাড়ুন, গেল যে। হেমন্ত তাড়াতাড়ি সতীশবাবুর হাত ছেড়ে দিলে। সতীশবাবু হাতখানা ঝাড়তে ঝাড়তে বললেন, ওহ, আপনারা 2 বন্ধু যে ভদ্র গুন্ডা তা আমি জানি মশাই, জানি। কুস্তিতে বক্সিংয়ে চ্যাম্পিয়ন হয়েছেন, তাও খবরের কাগজে পড়েছি, কিন্তু যত তাল আমার উপরে কেন? আমি কি জামিরা নদীর মোহনদ্বীপে ছেলে ধরা? কি রবীনবাবু, মুখ টিপে টিপে হাসা হচ্ছে যে বড়? আপনি এগিয়ে আসুন না, অ্যাকশন বলে গর্জন করে আমার আর একখানা হাত ভেঙে দিন না। ও অভিপ্রায় আমার আছে বলে মনে হচ্ছে না। ক্ষমা করবেন সতীশবাবু, মনের আবেগটা আমার হাত দিয়ে বেরিয়ে গেল। বাপ, ভবিষ্যতে মনের আবেগ মনের মধ্যেই চেপে রাখলে বাধিত হব। হ্যাঁ, এখন কি বলতে চান বলুন। আজই মোহনদ্বীপের দিকে নৌকা ভাসাতে হবে। সতীশবাবু একটু ভাবলেন, তারপর মাথা নেড়ে বললেন, তা হয় না হেমন্তবাবু। কেন হয় না? কেবল যে যাত্রার আয়োজন করতে হবে তা নয়, আমার হাতে আরও গুরুতর কাজ আছে। সেগুলোর ব্যবস্থা না করে আমার কলকাতা ছাড়া অসম্ভব। তবে কবে যেতে পারবেন? চেষ্টা করলে কাল যেতে পারি। বেশ, তাই হোক, কিন্তু সঙ্গে বেশি লোকজন নেবেন না। যাচ্ছি বাঘের বাসায়, বেশি লোকজন দেবো না মানে? অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। শত্রুদেরও চর থাকতে পারে, তারাও আমাদের উপরে যে নজর রাখছে না এ কথা বলা যায় না। একটা বিপুল জনতা যদি ক্যানিংয়ের ওপর ভেঙে পড়ে, তাহলে মোহনদ্বীপেও গিয়ে হয়তো দেখব পাখিরা বাসা ছেড়ে উঠে পালিয়েছে। দলে হালকা হয়েও সেখানে যাওয়া তো নিরাপদ নয়। কে জানে তারা কত লোক সেখানে আছে। ভাড়ে কাটার চেয়ে ধরে কাটা অনেক ভালো। আমরা কাল রাতের অন্ধকারে গা ঢেকে 12 লোক মিলে 2খানা নৌকোয় চেপে যাত্রা করব। আপনি সব ব্যবস্থা করুন, সঙ্গে যাদের নেবেন তারা যেন বাছা বাছা হয়। অবশ্য সকলকেই সশস্ত্র হয়ে যেতে হবে। কিন্তু চাকর বাবুনকেও কি নিয়ে যাওয়া দরকার? আমাদের কাজ করবে কে? চাকর বামুন খেপেছেন নাকি? আমরা নিজেরাই হব নিজেদের চাকর, আর রান্নার ভার নেবে রবিন। রবিন বাবু? উনি তো কবি, খালি কলম নাড়েন, হাতা খুন্তি নাড়বার শক্তি কোনার আছে নাকি? ভয় নেই সতীশবাবু, হাতা খুন্তি নেড়ে রবিন যে হাড়ি করার ভেতরেই বস্তুহীন কবিতা রচনা করার চেষ্টা করবে না সে কথা আমি জোর গলায় বলতে পারি। রবিনকে চেনেন না বলেই আপনি এত ভাবছেন, কিন্তু ও খালি গোলাপ ফুল দেখে গোলাপি ছড়া বাঁধে না। কুমড়ো ফুল চয়ন করে সেবন সহযোগে ফুলুরি বানাতেও ও কম ওস্তাদ নয়। ও বোধহয় শাপভ্রষ্ট দ্রৌপদী, পুরুষ দেহ নিয়ে অবতীর্ণ হয়েছে মর্তধামে। হ্যাঁ রবীন্দ্রবাবু, এসব কি সত্যি? হরিয়ার হরের মতো আপনিও কি একসঙ্গে কবি আর কুক? হেমন্তের অত্যুক্তির কথা ছেড়ে দিন। ওর জীবনের সেরা আনন্দ হচ্ছে আমাকে নিয়ে রঙ্গব্যঙ্গ করা, কিন্তু কবি আর লেখকরা যে রাধে জানেন না, আপনার এমন বিশ্বাস কেন হলো? ফ্রান্সের বিখ্যাত লেখক আলেকজান্ডার ডুমারের নাম শুনেছেন? ওই যিনি মন্টি ক্রিস্টো আর 3 মাস্কেটিয়ার্স লিখছেন? হ্যাঁ, তার এক হাতে থাকতো কলম আর এক হাতে থাকতো হাতা।
একসঙ্গে তিনি মনের আর দেহের প্রথম শ্রেণীর খোরাক জোগাতে পারতেন। ঠিক সেই সময় আবার একখানা মোটর তাদের বাড়ির দরজায় এসে থামল। তারপরেই দ্রুত পদে ঘরের ভেতর প্রবেশ করলেন মিস্টার গাঙ্গুলি। তার দৃষ্টি উদ্ভ্রান্ত। সতীশবাবু বললেন, মিস্টার গাঙ্গুলি, আপনার চোখ মুখ অমনধারা কেন? আরে মশাই, আমি আপনাকে চারিদিকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি, আর আপনি কি না এখানে বসে ষড়যন্ত্র করছেন? ভুল হলো মিস্টার গাঙ্গুলি, পুলিশ ষড়যন্ত্র করে না, ষড়যন্ত্র ধরে। কিন্তু আপনাকে দেখে যে বিপদগ্রস্ত বলে মনে হচ্ছে। গাঙ্গুলি একখানা চেয়ারের ওপর বসে তারপর বললেন, আরে বিপদ বলে বিপদ? মহারাজা বাহাদুর একেবারে মাথায় হাত দিয়ে বসে পড়েছেন। কেন কেন? হেমন্ত বাবু, শেষটা আপনার কথাটাই সত্যি হলো। হেমন্ত বিস্মিত কণ্ঠে বলল, আমার কথা সত্যি হলো? সে আবার কি? চোর বেটারা 15 লক্ষ টাকার দাবি করে মহারাজা বাহাদুরকে বিষম এক পত্রাঘাত করেছে। বেটারা খালি চোর নয়, গুন্ডা, খুনে, ডাকু, আস্ত ডাকাতের বংশ। সতীশবাবু লাফিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, আরে কি সর্বনাশ, কি সর্বনাশ! হেমন্ত কোনো রকম বিস্ময় প্রকাশ করল না, খালি বলল, চিঠিখানা কোথায়? এই যে আমার কাছে, এই দেখুন। পকেট থেকে পত্র বার করে তিনি হেমন্তের হাতে দিলেন। হেমন্ত চেঁচিয়ে ইংরেজিতে টাইপ করা যে চিঠিখানা পড়লে তার বাংলা মানে দাঁড়ায় এই: মহারাজা বাহাদুর, যুবরাজকে যদি ফেরত চান তাহলে আগামী 24 তারিখে আমাদের দূতের হাতে 15 লক্ষ টাকা অর্পণ করবেন। 24 তারিখে রাত্রি ঠিক 12টার সময় গড়িয়াহাটা লেকের লেক ক্লাবের পিছনকার রাস্তায় আমাদের দূত অপেক্ষা করবে। কিন্তু সাবধান, যদি পুলিশে খবর দেন কিংবা আমাদের দূতকে ধরবার বা তার পিছনে আসবার চেষ্টা করেন, তাহলে আমরা যুবরাজকে হত্যা করতে বাধ্য হব। 15 লক্ষ টাকা আমাদের হস্তগত হওয়ার পর 1 সপ্তাহের মধ্যে যুবরাজকে অক্ষত অবস্থায় ফিরে পাবেন। আমরা টাকা না পেলে যুবরাজের জীবনাশঙ্কা হতে পারে। ইতি। সতীশবাবু বললেন, প্রায় একই রকম চিঠি, কেবল এখানে ইংরেজিতে লেখা আর টাইপ করা। বিষম চমকে উঠে গাঙ্গুলি বললেন, ও বাবা, এরকম আরো চিঠি আপনারা পেয়েছেন নাকি? হ্যাঁ, এমনই একটা চিঠি লিখে ভয় দেখিয়ে ছেলে ধরারা শ্যামলপুরের জমিদারের কাছ থেকেও 1 লাখ টাকা নিয়ে গেছে। আর আপনারা হাত গুটিয়ে সঙ্গের মতো দাঁড়িয়ে আছেন। চোরের শর্তগুলো ভুলে যাচ্ছেন কেন? আমাদের কি হাত বার করার উপায় আছে? তাও বটে, তাও বটে। একটু গোলমাল করলেই ছুঁচোরা আবার ছেলেকে খুন করবে বলেছে। তা পারে বেটারা, সব পারে, বুঝলেন কি না? শালারা খুন্ডা, খুনে, ডাকু। এই একই চিঠি আমাদের অত বড় মহারাজা বাহাদুরকে একদম কাত করে দিয়েছে মশাই, যাকে বলে প্রপাত ধরণী দলে আর কি। আজ 16ই, আর 7 দিন পরেই 24। মহারাজা কি করবেন স্থির করেছেন? পুলিশে যখন খবর দিয়েছেন, তার কি টাকা দেওয়ার ইচ্ছে নেই? ইচ্ছে? এক কথায় 15 লক্ষ টাকা জলে দেওয়ার ইচ্ছে হবে আমাদের মহারাজার? বলেন কি মশাই? কিন্তু এখন তাকে দেখলে আপনার দুঃখ হবে। একসঙ্গে ছেলে হারাবার আর টাকা হারাবার ভয়ে তিনি একেবারে ভেঙে পড়েছেন। কি করবেন বুঝে উঠতে না পেরে আপনাকে আর সতীশ বাবুকে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়ে দিলেন। আমরা যাচ্ছি বটে, কিন্তু দিতে পারি খালি এক পরামর্শ: যুবরাজকে বাঁচাতে হলে টাকা দেওয়া ছাড়া উপায় নেই। কথাটা গাঙ্গুলির মনের মতো হলো না। মাথা নেড়ে বললেন, না 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 মশাই, না, ও পাপীদের কথা বিশ্বাস নেই। তারপর অতগুলো টাকা হাতিয়েও যুবরাজকে যদি ছেড়ে না দেয়। তবুও ওদের কথা মতোই কাজ করতে হবে। এর মধ্যে বলবার মতন ঘটনা কিছুই ঘটেনি।
যতক্ষণ তারা কলকাতায় ছিল, মহারাজা বাহাদুরের হাহুতাশ বাণী বহন করে মিস্টার গাঙ্গুলি এসে আক্রমণ করেছেন বারংবার, এবং কালকের এবং আজকের দুপুরের মধ্যে হেমন্তকে বাধ্য হয়ে রাজবাড়িতে ছুটতে হয়েছে 5 বার। মহারাজের কথা কিন্তু সেই একই, হয় 5,00,000 টাকার বিনিময়ে যুবরাজকে ফিরিয়ে আনবার ব্যবস্থা করো, নয়তো অপরাধীকে গ্রেপ্তার করে যুবরাজকে উদ্ধার করে 25,000 টাকা পুরস্কারের ওপরেও তিনি আরও 25,000 টাকা দেবেন। মাঝখানে পড়ে গাঙ্গুলি বেচারার অবস্থা যা হয়েছে তাকে দেখলে দুঃখ হয়। তিনি হচ্ছেন ফিটফাট ব্যক্তি, ইস্ত্রি করা পোশাকের প্রতি ভাঁজটি পর্যন্ত অটুট রেখে চলাফেরা ওঠা বসা করেন পরম সাবধানে, এবং জামার বোতাম ঘিরে থাকে সর্বদাই একটি করে টাটকা ফুল। কিন্তু ভীষণ অধীর মহারাজা বাহাদুরের ঘন ঘন হুমকি বা হুকুমের চোটে দিকবিদিক জ্ঞান হারার মতন দৌড়ঝাঁপ করে মিস্টার গাঙ্গুলির পোশাকের ইস্ত্রি গেছে নষ্ট হয়ে, এবং বোতামের ফুল কোথায় যেন ছিটকে পড়ে গিয়েছে। যতবারই তার দেখা মিলেছে ততবারই তিনি হাঁপাচ্ছেন, এবং শীতেও রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বলছেন, পাগল রাজার পাল্লায় পড়ে তার আত্মারাম বুঝি খাঁচা ছাড়া হয়, এ চাকরি তার আর পোষাবে না। যাক, মহারাজার কবল থেকে মুক্তি লাভ করে রবিন আর হেমন্ত যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। তাকে কোনো খবর না দিয়েই তারা সরে পড়েছে। কেবল মিস্টার গাঙ্গুলিকে চুপি চুপি বলে এসেছে, সতীশবাবু ছুটি পেয়ে চেঞ্জে যাচ্ছেন, তার সঙ্গে আমরাও 2-4 দিনের জন্য হাওয়াটা একটু বদলেই আসছি। গাঙ্গুলি অত্যন্ত দমে গিয়ে বলেছিলেন, এই দুঃসময়ে একলা আমাকে মহারাজের খপ্পরে ফেলে আপনারা দেবেন পিটান? তাহলে আমার অবস্থাটা কি হবে ভেবে দেখেছেন একবারও? আমাদের ভাববার দরকার নেই, জীবের স্বধর্ম আত্মরক্ষা করা, আপনিও আত্মরক্ষা করুন। আর দুর্জয়গড়ের মামলা? আহা, মহারাজকে বলুন টাকা দিয়ে যুবরাজকে ফিরিয়ে আনতে, আমরা 2-4 দিন পরেই এসে আসামিকে ধরবার চেষ্টা করব। গাঙ্গুলি গজগজ করতে করতে চলে গেলেন। আসামির কথা নিয়ে আপনারা মাথা ঘামাতে চান, ঘামাবেন, আমার আর বাবু সহ্য হচ্ছে না, এ চাকরি আমি ছেড়ে দেবো, বাপরে বাপ, ভাল লাগে না। যথাসময়ে সদল বলে কলকাতায় ধুলো ধোঁয়া ধুমধারাক্কা পিছনে ফেলে শহর ছাড়া বিজন পথে তারা এগিয়ে চলল। রাত আধারে চুপি চুপি কালো জলে ভাসল তাদের 2 নৌকা। এর মধ্যে উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটেনি, এমনকি তারা যে কোনো অপ্রীতিকর ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করেনি এ বিষয়েও কিছুমাত্র সন্দেহ নেই। জনতা সাড়া নেই। তীরতরুর মর্মর ছন্দে তাল রেখে বনবাসী বাতাস শোনায় স্নিগ্ধ মাটির আর ঘন সবুজের গন্ধ মাখানো নতুন নতুন গান, এবং নদীর জলসায় জলে জলে দুলে দুলে ওঠে কুল হারানো গতিবীণার তান। কান পেতে শুনলে মনে হয় অনন্ত নীলাকাশও তার লুকিয়ে রাখা নীরব বীণার রন্ধ্রে জাগিয়ে তুলেছে কল্পনা লোকের কোনো মৌন রাগিনীর আলাপ। পৃথিবীর ধুলোর ঠুলিতে যার কান কালা, এ অপূর্ব আলাপ সে শুনতে পায় না, তাই এর মর্ম বোঝে শুধু কবি আর শিশু, ফুলপরি আর পাপিয়া। এই শীতের ঠান্ডা রাতের সঙ্গে আজ পাপিয়ারা ভাব করতে আসেনি। ফুলপরীরাও কোনো তীরে, কোনো বনে, কোনো শিশির ভেজানো বিছানায় ঘুমিয়ে আছে, তাদের ঠিকানাও জানা নেই। কিন্তু রবিনের মনে জাগল চিরন্তন শিশুর উল্লাস কলরোল। এই সমস্তই দেখতে দেখতে আর শুনতে শুনতে অবশেষে রবিনের চোখের পাতা জুড়িয়ে এলো। জামিরা নদী, এটা কি নদী না সমুদ্র? চেষ্টা করে দেখলে বহু দূরে চোখে পড়ে তীরের ক্ষীণ রেখা। কোনো কোনো দিকে তাও নেই, সেখানে অনন্ত আসন জুড়ে বসেছে অসীম শূন্যতা। জলে নেই মাটির রং, সমুদ্রের রঙের আভাসে জলবসন ছুবিয়ে জামিরা চাইছে নতুন রঙে রঙিন হতে।
জলিল উঠে দাঁড়িয়ে বলল, উই তো উই উই সেই দ্বীপ কয়টা, উই সেই দ্বীপ। হ্যাঁ জলিল, ওই দ্বীপের নাম কি? তা তো জানি না কয়টা, জানো না? ও দ্বীপের নাম নাই। ঝোপ জঙ্গল, বড় বড় গাছ, দ্বীপের দিকে তাকালে আর কিছুই দেখা যায় না। হেমন্ত বলল, ওখানে নৌকা লাগাবার ঘাট আছে? জলিল মাথা নেড়ে জানালো, আগে না। যারা তোমায় এখানে নিয়ে আসে তারা কোথায় নামে? জলিল আবার মাথা নাড়ে, অর্থাৎ তারও কোনো নির্দিষ্ট ঠিকানা নেই। আমরা যেখানে খুশি নামব। আগে কয়টা। তাদের নৌকা দুখানা দ্বীপের খুব কাছে এসে পড়ল। সতীশবাবু বললেন, দ্বীপটা কত বড় তাও তো বুঝতে পারছি না। ওই নিবিড় জঙ্গলের ভেতরে আসল জায়গাটা খুঁজে বার করতে কতক্ষণ লাগবে কে জানে। পরে পরে দুখানা নৌকায় তীরে এসে লাগল। প্রথম নৌকায় ছিল হেমন্ত, রবিন আর সতীশবাবু। অস্ত্রশস্ত্র, রসদ এবং অন্যান্য সমস্ত মালি ঠাসা ছিল তাদের পিছনের নৌকাতে। দ্বিতীয় নৌকায় ছিল একজন ইন্সপেক্টর, একজন সাব ইন্সপেক্টর, একজন জমাদার ও 8 জন মিলিটারি পাহারাওয়ালা। তখন অপরাহ্নকাল, চারিদিকে সমুজ্জ্বল সূর্যকিরণ। পথের অভাবে খুব বেশি অসুবিধায় পড়তে হলো না। জঙ্গলের আশপাশ দিয়ে বেশ খানিকটা এগিয়ে পাওয়া গেল একটা মাঠ। লম্বায় চওড়ায় 1/2 মাইলের কম হবে না। চারিদিকেই তার উঁচু বনের প্রাচীর, কিন্তু মানুষের চিহ্ন কোথাও নেই। গাছপালায় বাতাসের নিঃশ্বাস আর বনে বনে পাখিদের ডাক ছাড়া একটা অমানসিক নিস্তব্ধতা সর্বত্র এমন একটা অজানা ভাবের সৃষ্টি করেছে যে এ দ্বীপ কখনো মানুষের কণ্ঠ শুনেছে বলে মনে হয় না। সতীশবাবু জমাদারকে ডেকে বললেন, সুজন সিং, যেখান দিয়ে যাচ্ছি ভালো করে চিনে রাখো। কারুর সঙ্গে দেখা না হলে ফিরতে হবে। আবার কারুর সঙ্গে দেখা হলেও অবস্থাগতিক হয়তো প্রাণ হাতে করে পালাবার দরকার হবে। মাঠের মাঝ বরাবর এসে হেমন্ত হঠাৎ বলে উঠল, আমাদের অদৃষ্ট সুপ্রসন্ন। হেমন্ত হাত তুলে একদিকে অঙ্গুলি নির্দেশ করে বলল, ওই দেখুন। কি? ধোয়া। অনেক দূরে অরণ্যের মাথায় কুণ্ডুলি পাকিয়ে খানিকটা ধোঁয়া ক্রমেই উপরের দিকে উঠে যাচ্ছে। দেখতে দেখতে সেখানে জেগে উঠল পুঞ্জ পুঞ্জ ঊর্ধ্বগামী ধূম। হেমন্ত বলল, ধোঁয়ার জন্ম আগুনে, আর আগুনের জন্ম মানুষের হাতে। কিন্তু দাবানল জলে আপনি। ওটা কি মনে হচ্ছে, দাবানলের না উনুনের ধোঁয়া? উনুনের? তবে এগিয়ে চলুন তাড়াতাড়ি। সকলেরই মুখ উত্তেজিত, কিন্তু কেউ কোনো কথা বলল না। নীরবে মাঠের বাকি অংশটা পার হয়ে গভীর এক অরণ্যের ছায়ায় গিয়ে তারা দাঁড়াল। সতীশবাবু বললেন, আবার যে বন এলো। আসুক, বন আমাদের বন্ধুর মতো লুকিয়ে রাখবে। এখানে বনের ভেতরে যে একটা স্বাভাবিক পথের মতো রয়েছে। ভালোই হলো, ধোঁয়া দেখেছি উত্তর পশ্চিমে, পথটাও গিয়েছে ওই দিকেই। এগিয়ে চলো, এগিয়ে চলো। পথ দিয়ে এগোতে এগোতেই মানুষের স্মৃতিচিহ্ন পাওয়া গেল। এক জায়গায় পাওয়া গেল একটা আঁধ পোড়া বিড়ি, মাঝে মাঝে শুকনো কাদায় মানুষের পায়ের ছাপ। এর থেকে বোঝা যায় পথটা ব্যবহৃত হয়। মাইলখানেক অগ্রসর হওয়ার পর হেমন্ত বললে, সতীশবাবু, আর বোধহয় এভাবে এগোনো নিরাপদ নয়। আপনারা এখানে অপেক্ষা করুন, আমি ওই বড় বটগাছটায় চড়ে চারিদিকটা একবার ভালো করে দেখে নিই। সে গাছের তলায় গিয়ে জুতো খুলে ফেলল, তারপর উপরে উঠতে লাগলো। তখন সূর্য পশ্চিম আকাশের দিকে। তারা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে ছায়া ঘন হয়ে উঠেছে। বেশ কাছ থেকেই শোনা গেল কে যেন কাকে চেঁচিয়ে ডাকছে। একবার গভীর গম্ভীর হাম্বারবও শোনা গেল। কি দেখলে হেমন্ত?
যা দেখবার সবই দেখেছি। একটা লম্বা একতলা বাড়ি, ঘর আছে বোধহয় খান ৫-৬। জনা তিনেক লোকও দেখলাম, বেশ লম্বা চওড়া। কারোর চেহারাই বাঙালি কুমোরের গড়া কার্তিকের মতো নয়। বাড়ির ভেতর নিশ্চয়ই আরও লোক আছে। বাড়িখানা এখান থেকে কত দূরে? খুব একটা দূর না, কাছেই। অতঃপর কি কর্তব্য? কিন্তু হেমন্তের সাড়া পাওয়া গেল না। সে নীরবে একবার বটগাছটার চারপাশে ঘুরে এলো, একবার বনের পথের দিকে তাকিয়ে দেখল, তারপর চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন ভাবতে লাগলো। সে এমন গম্ভীর ভাব ধারণ করেছে যে বাকিরা কেউই তাকে ডাকতে ভরসা পেল না। মিনিট ৫-৬ এভাবেই কাটল। তারপর হেমন্ত হঠাৎ হাসি মুখে যেন নিজের মনেই বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 হয়েছে, ঠিক হয়েছে। সতীশবাবু বললেন, কি হয়েছে হেমন্তবাবু? এতক্ষণ কি ভাবছিলেন? আক্রমণের প্ল্যান। প্ল্যান? হ্যাঁ, আমি ভেবে দেখছিলাম কোন উপায়ে রক্তপাত না করেই কাজ হাসিল করা যায়। তাহলে রক্তপাত হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করেন? অসম্ভব কি? এটা তো মুনি ঋষিদের তপবন নয়, মানুষ বাঘের বাসা। আচ্ছা, ভেবে কি স্থির করলেন? ৮ জন মিলিটারি পুলিশ বন্দুক নিয়ে এই বটগাছের আড়ালে এমনভাবে লুকিয়ে থাকুক যেন ওই পথ থেকে কেউ ওদের দেখতে না পায়। বাকি আমরা ৬ জন মিলে ওই বাড়ির কাছে এগিয়ে যাই। তারপর রবিন আর আপনাকে নিয়ে আমি একটু তফাতে গিয়ে কোনো ঝোপটোপের মধ্যে লুকিয়ে পড়ব। তারপর আমাদের বাকি ৩ জন আসামিদের বাড়ির কাছে গিয়ে ওদের দৃষ্টি আকর্ষণ করবে। ওদের মধ্যে পড়ে যাবে বিষম সাড়া। আমাদের ৩ জন লোক পায়ে পায়ে পিছিয়ে পালাবার ভাবভঙ্গি প্রকাশ করবে। তারপর আসামিরা সদল বলে তাড়া করে এলেই আমাদের লোকেরা দ্রুত পদে সত্যি সত্যি পলায়ন করবে বনের পথে। ওরাও তখন নিশ্চয়ই তাদের পিছন পিছনই ছুটবে। সংখ্যা মোটে ৩ জন দেখে ওরা কিছুই ভয় পাবে না। তারপর আমাদের ৩ জন লোক ওই বটগাছ পেরিয়ে অল্প কিছু দূর অগ্রসর হয়েই হঠাৎ দাঁড়িয়ে পড়ে সম্মুখে ফিরে বার করবে তাদের রিভলভার, এবং তাদের একজন বাজাবে হুইসেল। সংকেত শুনেই সেই মুহূর্তে ৮ জন মিলিটারি পুলিশ বটগাছের আড়াল থেকে বেরিয়ে এসে দাঁড়াবে শত্রুদের পিছনের দিকে। সামনে ৩টি রিভলভার আর পিছনে ৮টা বন্দুক। এ দেখেও তারা যদি আত্মসমর্পণ না করে তাহলে ২-১বার বন্দুক রিভলভার ছুড়লেই তাদের যুদ্ধের স্বাদ মিটতে দেরি লাগবে না। সতীশবাবু, প্ল্যানটা কি আপনার পছন্দ হয়েছে? সতীশবাবু উচ্ছ্বসিত হয়ে বললেন, পছন্দ হচ্ছে না আবার? এক্ষেত্রে এর চেয়ে নিরাপদ প্ল্যান কল্পনাও করা যায় না। এত তাড়াতাড়ি কি করে যে আপনি ফন্দি আবিষ্কার করেন আমি তো মশাই বুঝতেই পারি না। ধন্যী মানুষ আপনি, জিনিয়াস। আর আমরা ঝোপের ভেতরে লুকিয়ে বসে বসে কি করব হেমন্ত? তোমার গল্প না মশাদের ঐক্যতান, কোনটা শুনবো? ও দুটোর একটাও না। শত্রুরা যেই আমাদের লোকের পিছনে তাড়া করে বনের ভেতর ঢুকবে, আমরাও অমনি ঝোপ থেকে বেরিয়ে পড়ে ঢুকবো ওদের বাড়ির অন্দরে। যদি ওদের দলের ২-৩ জন লোক তখনও সেখানে থাকে তাহলেও আমাদের ৩টে রিভলভারের সামনে ওরা পোষ না মেনে পারবে না। তারপর আমরা খুঁজে দেখব কোথায় বন্দি হয়ে আছে কলকাতার হারিয়ে যাওয়া ৩টে ছেলে। কিন্তু ওদের দলকে বনের ভেতরে গ্রেপ্তার করবার পরেও তো বন্দীদের উদ্ধার করা যেতে পারে। রবিন, সাবধানের মান নেই। ধরো শত্রুদের সবাই হয়তো বাড়ি ছেড়ে বেরিয়ে পড়বে না। গোলমাল দেখে ভয় পেয়ে তারা যদি বন্দীদের নিয়ে বনের ভেতর কোথাও গুপ্ত স্থানে পালিয়ে যায়, তখন আমরা কি করব? এমন তো এইটুকু সময়ের মধ্যে তুমি সব দিক ভেবে নিয়েছ। হ্যাঁ, ভাবতে হয় ভাই, ভাবতে হয়। মস্তিষ্ককে যে যথাসময়ে কাজে লাগাতে না পারে তাকেই পড়তে হয় পদে পদে বিপদে। নাও, আর কথা নয়, সবাই প্রস্তুত হও। হেমন্ত, রবিন আর সতীশবাবু একটা ঝোপ বেছে নিয়ে তার ভেতর বসে সামনেই দেখতে পেল একখানা একতলা বাড়ি। দেখলেই বোঝা যায় বাড়িখানা নতুন। বাড়ির সদর দরজায় চৌখাটের ওপর একজন হৃষ্টপুষ্ট লোক বসে হুঁকো টানছে। তার একটু তফাতেই আর একটা লোক গাভীর দুগ্ধ দোহন করছে।
বাড়ির সামনে একটুখানি চাতালের মতন জায়গা, সেখানে 4 জন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে পরস্পরের সঙ্গে কি যেন কথাবার্তা বলছে। হেমন্ত ঠিক বলেছে, এদের কারোর চেহারাই কার্তিকের মতো নয়, বরং মনে করিয়ে দেয় দুর্গা প্রতিমার মহিষাসুরকে। তাদের জন তিনেককে মনে হলো হিন্দুস্তানি বলে। অনতিবিলম্বেই তাদের মধ্যে 3 জন লোক বনের ভেতর থেকে আত্মপ্রকাশ করল। দৃষ্টি আকর্ষণ করবার জন্য তাদের চেষ্টাও করতে হলো না। তারা বাইরে আসা মাত্রই সদর দরজার লোকটা সবিস্ময়ে হুঁকোটা পাশে রেখে দিয়ে দাঁড়িয়ে উঠে হেঁড়ে গলায় হাঁকল। তাদের লোকেরা দাঁড়িয়ে পড়ল চমকে ও থমকে। শত্রুদের অন্যান্য লোকেরাও সচকিত দৃষ্টিতে 2-1 মুহূর্ত এমনভাবে তাকিয়ে রইল যেন আগন্তুকরা আকাশ থেকে খসে পড়া মানুষ। হেমন্তদের লোকেরা জড়সড় হয়ে পিছোতে লাগলো পায়ে পায়ে। তারপরে উঠল মহা হইচই। বাড়ির ভেতর থেকেও আরও 4 জন লোক ছুটে এলো। তাদের মধ্যেও একজনের চেহারা আবার একেবারে যমদূতের মতো, যেমন ঢ্যাঙা তেমনই চওড়া। হেমন্তদের লোকেরা যেন প্রাণের ভয়ে বনের ভেতরে অদৃশ্য হলো। চাতালের ওপরে কতগুলো ছোট বড় কাঁটা বাঁশ পড়েছিল। শত্রুরা টপাটপ সেই বাঁশগুলো তুলে নিয়ে মারমূর্তি হয়ে গর্জন করতে করতে ছুটে গিয়ে ঢুকল বনের ভেতরে। হেমন্ত হাসি মুখে বলল, বিনা রিহার্সালে আমাদের লোকেরা প্রথম শ্রেণীর অভিনয় করেছে দেখছি। এখন ওরা শেষ রক্ষে করতে পারলেই হয়। কোনো ভয় নেই হেমন্তবাবু, সঙ্গে যাদের এনেছি তারা হচ্ছে বহু যুদ্ধজয়ী বীর। কিন্তু এইবারে আমরা কি বেরিয়ে পড়ব? না না, আরো মিনিট 2-1 অপেক্ষা করা যাক। মিনিট 2-1 কাটল। হেমন্ত বলল, আসুন, সৈন্যহীন রণক্ষেত্রে এইবারে আমাদের বীরত্ব দেখানোর পালা। এত গোলমালেও বাড়ি থেকে যখন আর কেউ বেরোলো না, নিশ্চয়ই তখন পথ সাফ। তবুও রিভলভারগুলো হাতে নেওয়া ভালো। তারা 3 জনে রিভলভার হাতে সামনের জমিটা পার হলো। গাভীটা অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে রইল। বোধহয় তাদের মতো ভদ্র চেহারা এ অঞ্চলে সে আর কখনো দেখেনি। বাড়ির ভেতরে জনপ্রাণীর সাড়া নেই। 5খানা ঘর, সব ঘরের দরজা খোলা। প্রত্যেক ঘরেই তারা ঢুকল, কিন্তু কোথাও কেউ নেই। হেমন্ত বারান্দায় বেরিয়ে এসে মাথা চুলকোতে চুলকোতে বলল, ব্যাপারটা তো বুঝতে পারছি না ঠিক। হঠাৎ শোনা গেল শিশুর অস্পষ্ট কান্না। সতীশবাবু চমকে বললেন, ছেলে কাঁদে কোথায়? রবিন দৌড়ে দালানের এক কোণে গিয়ে দেখল মেঝের ওপরে রয়েছে একটা মস্ত চৌকোনা সমতল লোহার দরজা। হাঁটু গেড়ে বসে হেঁট হয়ে দরজায় কান পাতল। এরই তলা থেকে কান্নার আওয়াজ আসছে। দরজার ওপর আঘাত করে সে বুঝল পুরু লোহার পাত পিটে এটা তৈরি। প্রকাণ্ড কড়ায় প্রকাণ্ড কুলুপ লাগানো। হতাশ স্বরে রবিন বলল, না, এ কুলুপ ভাঙা অসম্ভব। এইবারে ভেতর থেকে কান্না জাগল একাধিক শিশু কণ্ঠের। সকাতরে একজন ওগো মা গো বাবা গো বলে কাঁদছে। হেমন্ত দরজার উপরে সজোরে 8-10 বার পদাঘাত করল। দরজা ঝনঝন করে বেজে উঠল। রবিন বলল, বৃথা চেষ্টা হেমন্ত, বৃথা চেষ্টা। এই গুন্ডাগুলো ধরা পড়লে তবেই চাবি দিয়ে দরজা খোলা যাবে। এখনো তো বনের ভেতরে কোনো সারা শব্দ পাচ্ছি না। যদি ওরা পালিয়ে যায়, তাহলে কি আমরা এই বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই অভাগা শিশুদের কান্না শুনব? তাছাড়া উপায়? হ্যাঁ, উপায় উপায় আমার ব্যাগে। বলেই হেমন্ত মাটির ওপরে উপুর হয়ে বসে পড়ল। হেমন্ত যখনই বাইরে কোনো অ্যাডভেঞ্চারে বেরোতো, একটা ব্যাগ তার সঙ্গে সঙ্গে সর্বদাই থাকত। তার মধ্যে যে কত রকমের বৈজ্ঞানিক এবং রাসায়নিক রহস্যের উপাদান এবং ছোট ছোট যন্ত্র সাজানো থাকত, তার কোনো হিসাব নেই। হেমন্তকে জিজ্ঞাসা করলে সে বলতো, এটি হচ্ছে আমার ভ্রাম্যমাণ ল্যাবরেটরি। বলা বাহুল্য, ব্যাগটি আজও আছে তার কাছে। সে ব্যাগ খুলে বার করল
কাঁচের ছিপিয়াটা দুটি ছোট ছোট শিশি। প্রকাণ্ড কৌতূহলী চোখে নিয়ে সতীশবাবু হেঁট হয়ে দেখতে লাগলেন। হেমন্ত অপেক্ষাকৃত বড় শিশিটার ছিপি খুলে লোহার দরজায় একটা কড়ার গোড়ায় খানিকটা লালচে রঙের চূর্ণ ঢেলে দিলে। তারপর অন্য শিশিটার ভেতর থেকে আর এক রকমের চূর্ণ নিয়ে একটা চামচের ভেতর রাখলে। ঠিক সেই সময় বনের ভেতর থেকে শোনা গেল পরপর 3টে বন্দুকের আওয়াজ। হেমন্ত হাসতে হাসতে বললেন, তাহলে বনবাসী বন্ধুরা বশ মানেনি, সেপাইদের সঙ্গে তারা লড়াই করছে। বেশ বেশ, কিন্তু যুদ্ধে জিতে ফিরে এলেও দেখবে তাদের বন্দিশালা শূন্য পড়ে আছে। সতীশবাবু, তফাতে সরে যান। রবিন, তুমিও সরে যাও। হেমন্ত একটা দেশলায় একটা কাঠি জেলে চামচের চূর্ণের উপর ধরলে চূর্ণ জ্বলে উঠল। তারপরেই সে চামড়ার জ্বলন্ত চূর্ণটা লোহার দরজায় ছড়ানো চূর্ণের ওপরে ফেলে দিয়েই চোখের নিমেষে লাফ মেরে তফাতে সরে গেল। মুহূর্তের মধ্যে সেখানে জেগে উঠল একটা চোখ ধাঁধানো ভীষণ তীব্র অগ্নিশিখা, সঙ্গে সঙ্গে চটপট চটপট শব্দ। বিষম বিস্মিত চোখে রবিন আর সতীশবাবু দেখতে লাগল সেই জ্বলন্ত অংশটা যেন ক্রমে ক্রমে লোহার দরজার ভেতর বসে যাচ্ছে। আর তারপরেই হঠাৎ একটা শব্দ হলো। বোঝা গেল দরজা খুলে নিচে ঝুলে পড়েছে। রবিন ছুটে গিয়ে দেখল লোহার দরজার একটা পাল্লায় যেখানে ছিল কড়ার গোড়া, সেখানটায় রয়েছে একটা এত বড় ছাদা যে হাতের মুঠো গলে যায় তার ভেতর দিয়ে। সতীশবাবু হতভম্বের মতো বললেন, ই কি কাণ্ড! থার্মিট। থার্মিট? ও বাবা, সে আবার কি? জার্মানির এসেন শহরের গোল্ডস্মিথ নামে এক রাসায়নবিদ পণ্ডিত এর আবিষ্কারক। আয়রন অক্সাইড আর মেটালিক অ্যালুমিনিয়ামের মিশ্রণে এটি প্রস্তুত। তার ওপর ম্যাগনেসিয়াম পাউডার জ্বালিয়ে ফেলে দেওয়া হয়, তাহলে এমন এক ভয়ানক আগুনের সৃষ্টি হয় যে তার তাপ ওঠে 5400 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত। থার্মিট যেটুকু জায়গার ওপরে ছড়ানো থাকে, লোহার বা ইস্পাতের কেবল সেটুকু অংশই গলিয়ে দেয়। লোহার সিন্ধুকের উপরে যদি এই থার্মিট ব্যবহার করা হয়? তারও দুর্দশা এই দরজাটার মতো। বাহ বাহ, হেমন্ত বাবু, এত বৈজ্ঞানিক বুদ্ধি নিয়ে আপনি চোর হলে কলকাতার আর রক্ষে থাকতো না। যাই হোক, এখন গল্প রাখুন মশাই। বনের ভেতর কি হচ্ছে জানি না, আগে বন্দীদের উদ্ধার করুন। লোহার দরজার তলায় একটা সিঁড়ি, আর তারপরেই অন্ধকার। সতীশবাবু কোমল স্বরে ডাকলেন, নিচে কে আছো খোকাবাবুরা? বেরিয়ে এসো, বেরিয়ে এসো, আর তোমাদের ভয় নেই। সিঁড়ির তলার অন্ধকারের ভেতর থেকে উকি মারতে লাগলো 3খানা শীর্ণ কাতর কচি মুখ। উদ্ভ্রান্ত তাদের চোখের দৃষ্টি। বাইরে একটা গোলমাল শোনা গেল। হেমন্ত বলল, সতীশবাবু, খোকাদের ভার আপনার ওপর, আমি গোলমালটা কিসে শুনে আসি। এসো রবিন। বাইরে গিয়ে দেখা গেল ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর ও জমাদার আসছে রিভলভার হাতে আগে আগে। তারপরেই এখানকার দুশ্মন চেহারার গুন্ডাগুলো, এবং তাদের প্রত্যেকেরই হাতে হাত করা, এবং সব পিছনে বন্দুকধারী 8 জন মিলিটারি পুলিশ। গুণে দেখা গেল বন্দিরা সংখ্যায় 10 জন। হেমন্ত আনন্দিত কণ্ঠে বলে উঠল, যাক, বন্দুকের শব্দ শুনে আমার দুশ্চিন্তা হয়েছিল। এখন বোঝা যাচ্ছে বন্দুক ছোড়া হয়েছে কেবল এদের ভয় দেখানোর জন্যই। বুঝেছ রবিন, বিনা রক্তপাতেই কেল্লা ফতে। চমৎকার। আমি বৈষ্ণবের ছেলে, রক্তপাত আমি ভালোবাসি না। কলকাতায় তারা ফিরেছে। ইন্সপেক্টরের সঙ্গে শ্যামলপুরের জমিদার পুত্র এবং লৌহ ব্যবসায়ী পতিতপাবন নন্দীর পুত্রকে পাঠিয়ে দেওয়া হলো যথাস্থানে। সতীশবাবু দুর্জয়গড়ের যুবরাজকে নিয়ে প্রাসাদের সামনে গাড়িতে অপেক্ষা করতে লাগলেন। রঙ্গমঞ্চ প্রস্তুত করবার জন্য হেমন্ত সঙ্গে রবিন ঢুকল রাজবাড়ির ভেতরে। আজকেই হচ্ছে এ মাসের 24 তারিখ। হেমন্ত কার্ড পাঠিয়ে দিল। 5 মিনিট যেতে না যেতেই ভৃত্য এসে তাদের মহারাজ বাহাদুরের ড্রয়িং রুমে নিয়ে গেল। একখানা কৌচের ওপর মহারাজ বাহাদুর 4-5টা কুশানে মাথা রেখে লম্বা হয়ে শুয়ে রয়েছেন।
তার চোখের কোলে গাঢ় কালির রেখা, মুখে যেন বিষণ্ণতার ছবি। কোচের পেছনে দাঁড়িয়ে রয়েছেন মিস্টার গাঙ্গুলি। তাদের দেখে মহারাজা ধীরে ধীরে উঠে বসলেন। তারপর বিরক্ত মুখে বললেন, হেমন্তবাবু, আজকে কি আপনি মজা দেখতে এসেছেন? সে কি মহারাজ, আপনার দুঃখ শোক কি আমার কাছে কৌতুককর হতে পারে? তাছাড়া আর কি বলবো বলুন। শুনলুম আপনি আমার মামলা ছেড়ে হাওয়া খেতে গেছেন। এ কথা আপনাকে কে বলল? গাঙ্গুলি। মিস্টার গাঙ্গুলি? চোরকে 15 লাখ টাকা দিয়ে আপনি যুবরাজকে ছাড়িয়ে আনতে বলেছিলেন। আমি কেবল সেই কথাটাই মহারাজা বাহাদুরকে জানিয়েছিলাম। ও কথা বলা আর মামলা ছেড়ে দেওয়া একই কথা। নিশ্চয়ই নয়। দীপ্ত চক্ষে মহারাজা বললেন, আমার সামনে অত বেশি চেঁচিয়ে জোরে জোরে কথা বলবেন না হেমন্তবাবু। আমার পদমর্যাদা ভুলে যাবেন না। পদমর্যাদা? পদসেবা কখনো করিনি। কাজেই কারোর পদের মর্যাদা নিয়েও মাথা ঘামায়নি কখনো। হেমন্ত হাসতে হাসতে বললে, অত্যন্ত সহজভাবে। এরকম স্পষ্ট কথা শুনতে বোধহয় মহারাজা বাহাদুর অভ্যস্ত নন। তিনি বিপুল বিস্ময়ে হেমন্তের মুখের দিকে চেয়ে স্থিরভাবে তাকিয়ে রইলেন। গাঙ্গুলি তাড়াতাড়ি এগিয়ে এসে বললেন, হেমন্ত বাবু, ওসব বাজে কথা যেতে দিন। মহারাজ বাহাদুরের মেজাজ আজ ভালো নেই, ভুলে যাবেন না। আজ হচ্ছে মাসের 24 তারিখ। আমি কিছুই ভুলিনি মিস্টার গাঙ্গুলি। আজ মাসের 24 তারিখ বলেই আমি এখানে এসেছি। হ্যাঁ, মজা দেখতে? আমার যাবে 15 লক্ষ টাকা জলে, আর আপনি দেখবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা। আমি মজা দেখতে আসিনি মহারাজা, মজা দেখাতে এসেছি। এ কথার অর্থ? অর্থ হচ্ছে, প্রথমত আপনার 15 লক্ষ টাকা জলে পড়বে না, স্থলেই থাকবে, অর্থাৎ ব্যাংকে। আমি তো কোনো অর্থই খুঁজে পাচ্ছি না ব্যাংক। এ হচ্ছে অর্থহীন কথা। আচ্ছা, সতীশবাবু এসেই এর অর্থ বুঝিয়ে দেবেন। তিনি গাড়িতে বসে আছেন, ডেকে পাঠান। যাও তো গাঙ্গুলি, সতীশবাবুকে এখানে নিয়ে এসো। গাঙ্গুলি ঘর থেকে বেরিয়ে গেলেন। হেমন্ত বলল, মহারাজা, প্রথমে আমি ভেবেছিলাম কলকাতায় নিজস্ব কোনো ছেলে ধরার দল যুবরাজকে চুরি করেছিল, কারণ আপনারা কলকাতায় আসবার আগেই চুরি গিয়েছিল আরও 2টি ছেলে। কিন্তু তারপরেই আমার ভ্রম বুঝেছি। এখন জানতে পেরেছি যে প্রধানত পুলিশের চোখে ধুলো নিক্ষেপ করবার জন্যই প্রথম ছেলে 2টিকে চুরি করা হয়েছিল। কিন্তু চোরের আসল উদ্দেশ্য ছিল দুর্জয়গড়ের যুবরাজকেই চুরি করা। মহারাজা ফ্যাল করে হেমন্তের মুখের দিকে চেয়ে রইলেন। বললেন, আপনার কোনো কথারই মানে আজ বোঝা যাচ্ছে না। ঠিক এই সময় ঘরের ভেতর এসে দাঁড়ালো সতীশবাবু, সঙ্গে দুর্জয়গড়ের যুবরাজ। মহারাজা নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারলেন না। হাঁ করে তাকিয়ে রইলেন। বাবা, বাবা বলে চেঁচিয়ে উঠে যুবরাজ ছুটে গিয়ে পিতার কোলের ওপর ঝাঁপিয়ে পড়ল। ছেলেকে 2 হাতে জড়িয়ে ধরে মহারাজা খানিকক্ষণ আচ্ছন্নের মতো রইলেন। তার 2 চোখ ছাপিয়ে ঝরতে লাগলো আনন্দের অশ্রু। তারপর আত্মসংবরণ করে 2 হাতে ছেলের মুখ ধরে তিনি বললেন, খোকন, খোকন, এতদিন তুই কোথায় ছিলি বাছা? আমাকে ধরে রেখেছিল বাবা। কি? তাদের চিনি না তো। কে তোকে ফিরিয়ে এনেছে? যুবরাজ ফিরে আঙুল দিয়ে রবিন আর হেমন্তকে দেখিয়ে দিল। মহারাজা ব্যস্তভাবে দাঁড়িয়ে উঠে বললেন, হ্যাঁ, আপনারা আমার ছেলেকে বাঁচিয়েছেন? আপনারা? আপনাদের এখন আমি পুরস্কার দেব, কল্পনাতীত পুরস্কার। আমার চেকবুক কই? গাঙ্গুলি, গাঙ্গুলি। সতীশবাবু বললেন, মিস্টার গাঙ্গুলি এখন আসতে পারবেন না মহারাজ, তিনি একটু বিপদে পড়েছেন। বিপদ? গাঙ্গুলি আবার কি বিপদে পড়ল? তিনি বাইরে গিয়ে যেই দেখলেন গাড়ির ভেতর বসে আছেন যুবরাজ, অমনি হরিণের মতো ছুটে পালিয়ে যাচ্ছিলেন। তখনই আমার পাহারাওয়ালা গিয়ে তাকে ধরে ফেলল। এতক্ষণে হাতে তিনি লোহার বালা পড়েছেন। মহারাজা ধপাস করে কোঁচের ওপর বসে পড়ে বললেন,
আমার মানে সব কেমন গুলিয়ে যাচ্ছে, সব মানে গুলিয়ে যাচ্ছে। কিছুই গোলাবে না মহারাজ, সব আমি বুঝিয়ে দিচ্ছি। মামলাটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই আমি দৈবগতিকে একটা সাংকেতিক শব্দে লেখা বিজ্ঞাপন দেখে আবিষ্কার করে ফেলেছিলাম যে কলকাতায় কেউ আমেরিকান অপরাধীদের অনুকরণের ছলে ছেলে ধরবার জন্য গুন্ডার দল গঠন করছে। সে দলপতি হলেও গুন্ডাদের সঙ্গে প্রকাশ্যে মেলামেশা করে না, অনেক কাজই চালায় সাংকেতিক লিপির দ্বারা। সে যে যুবরাজকে কোনো দ্বীপে লুকিয়ে রেখেছে এটাও টের পেলাম। আর নিজের হাতে লেখা এক পত্র পেয়ে আরও আন্দাজ করলাম সে আমেরিকা ফেরত, কারণ যে চিঠির কাগজ সে ব্যবহার করেছে তা ক্যালিফোর্নিয়ায় তৈরি, কলকাতায় সে কাগজ পাওয়া যায় না। তারপর রাজবাড়িতে এসে খোঁজ নিয়ে যখন জানলাম যে আপনার সঙ্গে গাঙ্গুলি আমেরিকায় গিয়েছিল, তখন প্রথমে আমার সন্দেহ আকৃষ্ট হয় তার দিকেই। তারপর একদিন গাঙ্গুলি নিজেই তার মৃত্যুবাণ তুলে দিলে আমার হাতে, কোন খেয়ালে তা জানি না। মহারাজের কাছ থেকে পুরস্কার ঘোষণার বিজ্ঞাপন লেখাবার ভার পেয়ে সে আমাদের সাহায্য গ্রহণ করলে, রবিনের মুখে ভাষা শুনে সে নিজের হাতে লিখে নিলে, আর তার সেই হাতের লেখা হলো আমার হস্তগত। সাংকেতিক লিপির লেখার সঙ্গে সঙ্গে তার হাতের লেখা মিলিয়েই আমার আর কোনো সন্দেহ রইল না। মহারাজা অভিযোগ ভরা কণ্ঠে বললেন, সব রহস্য জেনেও আপনি তখনই ওই মহাপাপী সাধু মুখোশ খুলে দেননি? দিনই তার কারণ আছে মহারাজ। অসময়ে গাঙ্গুলিকে গ্রেপ্তার না করবার 3টে কারণ হচ্ছে, ওইটুকু প্রমাণ আমার পক্ষে যথেষ্ট হলেও আদালতের পক্ষে যথেষ্ট নয়। গুন্ডার দল তখনও ধরা পড়েনি। দলপতির গ্রেপ্তার হওয়ার খবর পেলে গুন্ডারা হয়তো প্রমাণ নষ্ট করবার জন্য যুবরাজকে হত্যাও করতে পারত। ঠিক ঠিক হেমন্তবাবু, আপনার কৃতজ্ঞতার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। বলুন, আপনি কি পুরস্কার চান বলুন। পুরস্কার? আমি পুরস্কারের লোভে কোনো মামলা হাতে নিই না। ভগবানের দয়ায় আমার কোনো অভাব নেই। আমি কাজ করি কাজের আনন্দেই। না না, পুরস্কার তো আপনাকে নিতেই হবে। নিতেই হবে? বেশ, ও বিষয় নিয়ে আপনি সতীশবাবুর সঙ্গে কথা বলতে পারেন। ওঠো হে রবিন, ওঠো। মহারাজাকে প্রণাম করে আমি এখন সবেগে পলায়ন করতে চাই।